তো তোমাদের কাছে ফার্স্ট পেপার থেকে আছে 50 আছে, সেকেন্ড পেপার থেকে 50 আছে, মোট হলো 100টা এমসিকিউ তুমি যদি করো কেমিস্ট্রিতে। সো আই গেস তুমি এখান থেকে হুবহু কমন পাবা, অথবা যদি হুবহু কমন না পাও সেক্ষেত্রে এখানে যতগুলো টাইপ করছো সবগুলো টাইপের প্যারালাল তুমি কিন্তু কোশ্চেনগুলো পাবা। যে নিচের কোন উপস্তরটির শক্তি সবচেয়ে বেশি আর কি। উপস্তরের শক্তি যেন কিভাবে নির্ণয় করে, তোমরা কি এটা জানো কিনা? হ্যাঁ, অবশ্যই জানো। তো তাহলে এটা টাইপের মধ্যে পড়ছে। তো সেটা আসলে কি বলতো? এন প্লাস এল ফর্মুলা দিয়ে উপস্থিত শক্তি নির্ণয় করে আর কি, মানলাম। তাহলে যদি আমরা এই 5p এর ক্ষেত্রে চিন্তা করি, পি মানে কি, এই এল এর মান যদি আমরা চিন্তা করি, এল এর মানে কি কি হয়, 0 হয়, 1 হয়, 2 হয়, 3 হয়। 0 মানে আসলে কি, এস অরবিটাল বা এস উপশক্তি স্তর, তারপরে হচ্ছে পি, তারপরে হলো ডি, তারপরে হলো এফ, তাই তো? আচ্ছা, তাহলে 5p মানে কি হইলো তাহলে? 5 প্লাস 1 করলে দাঁড়ালো 6, তাই তো? 4d মানে তাহলে কত? 4 প্লাস 2 হলে তাহলে কত? এটাও আসবে, তাহলে আমাদের কাছে 6। তাহলে 6s মানে 6 প্লাস 0, তাহলে কত হলো? তাহলে আবারও এটার জন্য আসলো হচ্ছে 6। তাহলে 4f, তাহলে 4f মানে কত? 4 প্লাস 3, এইটা সমান হলো দাঁড়ালো আমাদের কাছে 7। তার মানে উত্তর তাহলে কোনটা হবে? উত্তর অবশ্যই অবশ্যই ডি নাম্বারটা হচ্ছে আর কি। তাহলে আমরা এখান থেকে শিখলাম, তাই না, যে কীভাবে এটা করতে হবে। ওকে, এর পরের ধাপে আমরা যদি যাই, যে কোন আয়নটির আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক মানে আসলে কিরকম বলতো ভাইয়া ব্যাপারটা? যে আসলে ইলেকট্রন সংখ্যা আসলে সমান। কি বলতেছে ব্যাপারটা? ইলেকট্রন সংখ্যা হলো সমান, বা ধরুন সেম লেখছে আর কি এখানে। তাহলে আর্গনের মধ্যে ইলেকট্রন কয়টা আছে? আর্গনের মধ্যে ইলেকট্রন বিন্যাসটা তোমরা যদি করে দেখো, সবকিছু মিলে সবার শেষে আসবে 3s2 3p6। তার মানে কি কয়টা আছে আমাদের কাছে? 18টা আছে। তো এখন দেখো তো এখানে কয়টা 18টা ইলেকট্রন কোথায় কোথায় আছে। ম্যাগনেসিয়ামের মধ্যে, এখানে ম্যাগনেসিয়াম 2 প্লাসের মধ্যে আছে 10টা। ক্যালসিয়াম প্লাসের মধ্যে আছে কয়টা? ক্যালসিয়াম প্লাসের মধ্যে আছে হচ্ছে 19টা। ক্লোরিন মাইনাসের ক্ষেত্রে আছে হচ্ছে 18টা। আর ব্রোমিন মাইনাসের ক্ষেত্রে তাহলে আছে কত? এখানে এখানে হবে গিয়ে 36টা হয়েছে আর কি, তাই তো? আচ্ছা, তাহলে কোনটা অ্যান্সারটা হবে আমার কাছে? 18টার সাথে মিলছে কোনটা আসলে? সি নাম্বারটা। তাহলে এই সি নাম্বারটা হবে আমার কাছে উত্তরটা আর কি। তাহলে যদি ইলেকট্রন সংখ্যা মিলে যায় তার নাম হচ্ছে আইসো ইলেকট্রনিক। যদি প্রোটন সংখ্যা মিলে তাকে আইসোটোপ বলে। আর যদি ভর সংখ্যা মিলে তাকে তাহলে তখন কি বলা হয়? আইসো বার বলে আর কি। ওকে, আচ্ছা, এর পরের ধাপে যাই। পিএইচ 4 প্লাস আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে ইলেকট্রনের সংখ্যাগুলো হিসাব নিকাশ করা আর কি। তুমি এখন দেখো তো এখানে কি কি আছে। ফসফরাস আছে। ফসফরাসের ইলেকট্রন মোট কয়টা? 15টা। আচ্ছা, হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা আছে? হাইড্রোজেন ইলেকট্রন থাকে হচ্ছে একটা। বাট হাইড্রোজেন তোমার কাছে আছে কয়টা? হাইড্রোজেন তোমার কাছে আছে হচ্ছে 4টা আর কি, তাই না ব্যাপারটা? আচ্ছা, তাহলে কি গেল? 4। তাহলে ব্যাপারটা যদি আমরা যোগ করিয়ে বলি তাহলে কত হলো? 15 প্লাস 4, 4 গুলো তাহলে কত হলো? 19। ওয়েট, তুমি এখন 19 কিন্তু দাগাবা না, কেন? কারণ তোমার কাছে হাইড্রোজেন মনে হচ্ছে 4, বাট ওটা তো হাইড্রোজেন না। কারণ একটা, এই হাইড্রোজেন 4টার মধ্যে একটা আছে কি আছে? একটা আছে হচ্ছে H প্লাস। H প্লাস মানে তার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনটা সেখানে শূন্য, ইলেকট্রন কিন্তু নাই, তাই না? তার মানে তোমার কাছে কি 4টা হাইড্রোজেন আছে নাকি একটা? 3টা হাইড্রোজেন আছে। 3টা হাইড্রোজেন না ব্যাপারটা? তাহলে কি হবে? 19 থেকে সুন্দর করে 1 বাদ দিয়ে তুমি হিসাব করে বলো তাহলে কত হলো তোমার কাছে? 18। তাহলে তোমার কাছে অ্যান্সারটা তাহলে কোনটা হবে? অ্যান্সার হবে তাহলে হচ্ছে সি নাম্বারটা, মানে 18টি ইলেকট্রন এখানে বিদ্যমান আর কি। ব্যাপারটা কি ক্লিয়ার? ওকে, এবার যাই হচ্ছে 4 নাম্বারটায়। কোন সেটটির সব মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন আছে? বিজোড় ইলেকট্রন আছে বলছে আর কি ইলেকট্রন বিন্যাস করার পরে। আচ্ছা, এই যে ক্যালসিয়াম তো অবশ্যই না, 2 নম্বর গ্রুপে, তাহলে এটা বাদ। আমি তো হিসাব নিকাশ করলাম না। ক্যালসিয়াম এখানেও আছে, তাহলে এটাও হবে না, এটা তাহলে বাদ। জিঙ্কও হবে না, এন্ড ম্যাগনেসিয়াম আছে, দেখো ম্যাগনেসিয়াম তাহলে তো হইলো না আর কি। তাহলে এই 3টা অপশন যদি বাদ চলে যায় তাহলে কোনটা অ্যান্সার হবে? তাহলে অ্যান্সার হবে হচ্ছে 2 নাম্বারটা। তবে আমরা চাইলে কিন্তু এটাকে ডিটেলস করে দেখতে পারি। সোডিয়ামের বাইরে আসলে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে তাহলে কত হয়? 3s1 হয়, দাঁড়ায় আর কি সবার শেষে। তুমি যদি সিলিকনের ক্ষেত্রে যদি দেখো তাহলে কত হবে? 3s2 3p2, এই দুটো কিন্তু বিজোড় আছে, এই 3p2 কিন্তু বিজোড়। তারপর তুমি সালফারের ক্ষেত্রে যদি তুমি হিসাব নিকাশ করে দেখো, 3s2 3p4, এখানে কিন্তু একটা বিজোড় আছে আর কি। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে কোনটা অ্যান্সারটা হয়েছে? 2 নাম্বারটা। তবে আমি যে কাজটা করলাম, অপশন ক্যান্সেল আউট করে করে কিন্তু দেখানো যায়। সো এই জায়গায় প্রতি একটা সুন্দর একটা নলেজ রাখবা আর কি। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায় আর কি। আচ্ছা, আগে একটা বলে রাখি আর কি, ঠিক আছে? ধরো আমরা তো পড়ছি NL আর পড়ছি কত? NH পড়ছি আর কি, তাই না? NL এর মান কত হতে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। আর H এর মান ধরো যে আরো বাড়তি হবে আর কি, না? 2, তারপরে 3, এরকম এরকম করে আগেলো। এখানে যদি 2 হয় তাহলে এটা কত হবে? 3 হবে, 4 হবে, 5 হবে, এরকম বাড়বে আর কি। এখানে 4 হবে, 5 হবে, এরকম করে বাড়বে, তাই না? আচ্ছা, 1 নম্বরে যদি আসে NL এর মান যদি 1 হয়,
তখন তাকে আমরা তাকে কি বলি, তখন আমরা তাকে বলি লাইম্যান সিরিজ বলি। আর যদি 2 হয় তখন তাকে আমরা কি বলি, তখন তাকে আমরা বলি হচ্ছে বামার সিরিজ বলি। 3 হলে তাহলে তখন তাকে আমরা কি বলি, ব্র্যাকেট ডায়মন্ড বামার প্যাশ্চেন, তাই তো? আচ্ছা, এবার তাহলে যদি যাই লাইম্যান সিরিজ যেটা হচ্ছে, তো ওইটার ক্ষেত্রে তুমি দেখবে হচ্ছে কি ইউভি রশ্মি দেখবা আর কি। তুমি যে বামার সিরিজ যদি দেখো তুমি তখন সেটা কি দেখবা, তুমি দেখবা হচ্ছে ভিজিবল, হ্যাঁ, তুমি সেটা দেখবে হচ্ছে ভিজিবল বা দৃশ্যমান অঞ্চলে আলো দেখবা আর কি। আর তুমি যদি এর পরে যদি যাও তখন তুমি সেটা কি দেখবা, তখন সেটা তুমি হচ্ছে আইআর অঞ্চল দেখবা। তাহলে আমরা কি বললাম, এক হচ্ছে ইউভি, দুই হচ্ছে বামার, বামার মানে হচ্ছে কি তোমার কাছে হচ্ছে ভিজিবলটা, তারপর হচ্ছে আইআরটা আর কি। আর কি বলছে, কোন অঞ্চলটিতে দৃশ্যমান অঞ্চল দেখা যায়, মানে ভিজিবলটা দেখা যাচ্ছে আর কি কোথায়, তাহলে কোনটা হবে অ্যান্সারটা, অ্যান্সারটা হবে হচ্ছে সি নাম্বারটা। ঠিক আছে ভাই ব্যাপারটা? ওকে, এবার যাই তাহলে হচ্ছে পরের পার্টে। কোন যৌগের ক্ষারকীয় দ্রবণকে ন্যাসলা দ্রবণ বলে আর কি। ন্যাসলা দ্রবণের সংকটটা জানতে চাইছে, যার মাধ্যমে আমরা এখানে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করে থাকি আর কি। তো সেটা কোনটা, তাহলে এটা হচ্ছে এটা। তুমি খেয়াল করে দেখো প্রতিটা প্রশ্নের সাথে সাথে ভাইয়া একটা একটা করে তথ্য অ্যাড করতেছে, যা তোমার কাছে প্রশ্নগুলো সলভ করতে যেমন সহযোগিতা করতেছে, পাশাপাশি আরও দুই একটা তথ্য মনে রাখতে সহযোগিতা করতেছে আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললাম, এই K2 AgI4 এইটা দিয়ে কি শনাক্ত করা হয়, এটা দিয়ে আসলে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা হয় আর কি। অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা হয়। ঠিক আছে? আচ্ছা, এবার যাই হচ্ছে 7 নম্বরে। কোনো একটি পরমাণুর পঞ্চম শক্তির স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? তার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কি দিয়ে বের করে, 2n² দিয়ে বের করে না? হ্যাঁ, তাহলে 2 এর সাথে পঞ্চম বলছে, তাহলে 5 এর স্কোয়ার করে, তাহলে কত হলো 2 × 25 গুণ করলে তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের কাছে 50। তাহলে অ্যান্সার তাহলে কোনটা হবে, অ্যান্সারটা হবে হচ্ছে সি নাম্বারটা। বুঝলাম ব্যাপারটা? ওকে, এবার যাই, তুমি একটু খেয়াল করে দেখো আগেরটা কি বলছে, শক্তি স্তরের কথা বলছে কিন্তু এবার, বাট পরের প্রশ্ন দেখো তো কি বলছে, কোনো উপশক্তি স্তরের, ঠিক আছে, ইলেকট্রনের ধারণ ক্ষমতা বলছে কিন্তু আর কি। একটা শক্তি স্তর, একটা কিন্তু উপশক্তি স্তর। উপশক্তি স্তর হলে কোনটা হবে অ্যান্সারটা, তখন হবে হচ্ছে এই যে 2 × 2l + 1, এটা কিন্তু উত্তরটা আর কি। সো বি কেয়ারফুল, একটা হচ্ছে উপশক্তি স্তর, এটা কি আসলে শক্তি স্তর আর কি। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, এবার যাই হচ্ছে পরের পার্টে। নাইট্রেট আয়নের বলয় পরীক্ষায় যে বলয় উৎপন্ন হয় তা হলো কি আসলে, এটা হচ্ছে ফেরাস সালফেট আর হচ্ছে এই নাইট্রিক অক্সাইড যেটা রয়েছে, তো সেইটার একটা কারণে এইরকম একটা তুমি বলয় দেখতে পারো আর কি। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, এবার তাহলে যাই পরের পার্টে আমরা, যে ক্রোমিয়ামের তৃতীয় শক্তি স্তরে মোট কয়টি ইলেকট্রন আছে বলছে ক্রোমিয়ামের ক্ষেত্রে। তো ইলেকট্রন বিন্যাস থেকে প্রশ্ন তো অবশ্যই আসতে পারে, ক্রোমিয়ামের মানে কি এরকম, তাহলে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করে দেখি তাহলে তখন কি দাঁড়ায়, দাঁড়ায় হচ্ছে 3, বলছে তৃতীয় শক্তি স্তরের কথা বলছে কিন্তু 3s2 3p6, তাই না? তারপর হচ্ছে কত 4s1 3d5, তুমি হিসাব করো, এই 3-এ আছে 2টা, এখানে আছে 6টা, এখানে আছে হচ্ছে 5টা, তাহলে কত গেল আমাদের কাছে, তাহলে এদিকে হলো 8, 8-এর সাথে 5 যোগ করে তাহলে কত হবে আমাদের কাছে 13। তাহলে উত্তর তাহলে কোনটা হবে, এক নাম্বারটা হবে উত্তর আর কি। ইলেকট্রন বিন্যাসের মধ্যে তোমরা কিন্তু একটু ভালো করে কেয়ারটা রাখবা, এই জায়গায় ক্রোমিয়াম আর কপার এই দুইটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ এটা দুটো ব্যতিক্রম আছে, তো তো প্রশ্নটা দেখা যায় ব্যতিক্রমের জায়গা থেকেই হয়ে থাকে আর কি এরকম। কোন যৌগটি sp2 সংকরায়ন বা হাইব্রিডাইজেশন প্রদর্শন করে? আচ্ছা, sp2 এর কথা বলছে, তো এদের জন্য আমাকে গঠনটা ড্র করে নিতে হবে, কারণ ভাইয়া যখন শিখাইছিলাম তখন গঠন ড্র করে করে শিখাইছিলাম। এটা হচ্ছে আমাদের কাছে কি, এটা হলো আমাদের কাছে এই মিথেন। মিথেন মানে কি, তুমি দেখো তো এখানে সিগমা বন্ধন কয়টা আছে, 4টা, কার্বনের উপরে লোন পেয়ার কয়টা আছে, 0, যোগ করলে তাহলে কত হলো 4, আর 4 হওয়া মানে সেটাকে কি বলা হয়, sp3 বলে, তার মানে তো এটা হইল না। আচ্ছা, তারপর যদি 2 নাম্বারটা যদি আমরা দেখি, কার্বন আছে 2টা, কার্বন হলো 2টা, হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন আছে হচ্ছে 4টা, তো 4টা হাইড্রোজেন ভাইয়া আগে দিয়ে নিছে আর কি, তারপরে তুমি এখানে ডাবল বন্ড দিছো। এবার তুমি খেয়াল করে দেখো এই প্রতিটা কার্বনে এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, তাহলে সিগমা কয়টা আছে এখানে, তাহলে লোন পেয়ার যদি আমি দেখি 0, সিগমা দেখলাম আসলে 3টা, যোগ করে তাহলে কত হলো 3, আর 3 হওয়া মানে তাহলে সেটা কি হবে, sp2 হবে। তাহলে এই যে C2H4 যেটা রয়েছে সেখানেই আমাদের কাছে আছে কি sp2 আছে আর কি, সেটা আমাদের কাছে কি আছে, sp2 আছে। আর এইটা যেটা আছে এটা হবে sp, আবার এ যেটা আছে এটা হলো sp3, এটা যেটা আছে এটা হচ্ছে sp3 আর কি। তোমরা গঠনগুলো ড্র করলে সুন্দরভাবে বুঝতে পারবে আর কি। বুঝলাম ব্যাপারটা? ওকে, এবার যাই, অ্যামোনিয়াম আয়নে এই HNH এর বন্ধন কোণ কত আর কি, তাই না? আচ্ছা, তাহলে আগে একটু তোমাকে ব্যাপারটা বুঝে আসতে হবে আগে, ঠিক আছে? তো তুমি দেখো আগে তুমি যদি এইটার ক্ষেত্রে চিন্তা করো, এটা হচ্ছে তোমার কাছে অ্যামোনিয়া,
এখানে লোন পেয়ার কত, এখানে লোন পেয়ার হচ্ছে একটা, সিগমা এখানে কয়টা, সিগমা হলো 3টা, যোগ করলে কত দাঁড়াইলো, এখানে হলো 4, 4 মানে কি হলো sp3। তাহলে এই যে লোন পেয়ার যখন আছে তখন বন্ধন কোণ 109.5 থেকে কমে যাবে আর কি। তাহলে যার জন্য কমে গিয়ে কত হয় ঠিক এটার ক্ষেত্রে দাঁড়ায় হচ্ছে 107 দাঁড়ায়। আবার সিমিলার থিং তুমি যখন কি করতেছো, তুমি যখন এইখানে একটা H+ যুক্ত করে দিচ্ছ তখন এটার নাম হয়ে যায় কি অ্যামোনিয়াম আয়ন। তাহলে এই অ্যামোনিয়াম আয়নের সময় কি লোন পেয়ারটা থাকে, অবশ্যই থাকে না। তাহলে লোন পেয়ারে সেই ইফেক্টটা থাকলো না। তাহলে 4টা আমাদের কাছে এখন সিগমা আছে, 4টা সিগমা মানে কি আবারও সেটা sp3 হইলো। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু সেই বন্ধন কোণটা কমে আর যাবে না। তাহলে এটা তাহলে কত হবে 109.5ই হবে আর কি। বুঝলাম, 109.5 হয়েছে, এইটা হলো ব্যাপারটা আর কি। ক্লিয়ার? আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করে নিই, কারণ অলরেডি আমরা আরেকটা চ্যাপ্টারে চলে আসছি যেহেতু, তাই। আচ্ছা, এবার যাই তাহলে পরেরটার মধ্যে, যে কোন যৌগটি জলীয় দ্রবণে সবচেয়ে সহজে আদ্র বিশ্লেষিত হয়। তাহলে এটা তো মোটামুটি আমাদের সবার কাছে পরিচিত হয়ে গেছে, যে পরীক্ষা বারবার এটা আসতো CCl4 নাকি SiCl4, তাই না? তো মুখস্থের মতো হয়ে গেছে কেন ব্যাপারটা মনে হয়। তাহলে এটা হচ্ছে সেটা। তাহলে আদ্র বিশ্লেষিত হয় না হয় কিছু প্রশ্ন আছে, তো তাহলে একটু বলে রাখতে পারি। এটা আদ্র বিশ্লেষিত হয় না, তারপরে ধরো যে NF3 এটা আদ্র বিশ্লেষিত হয় না, তুমি ভাবে লিখে রাখতে পারো এটা আদ্র বিশ্লেষিত হয় না। তাহলে কোনটা কোনটা হবে, SiCl4টা হয়, PCl3 হয়, NCl3 হয়, তো এগুলো আবার আদ্র বিশ্লেষিত হয় আর কি। ঠিক আছে ব্যাপারটা? ওকে, এবার যাই তাহলে পরের পার্টে। ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কত, ম্যাগনেসিয়ামে যোজনী 2, ফসফেটের যোজনী 3। এখন সহজ প্রশ্ন না একটা, তাহলে কোনটা হবে, যার নাম্বারটা হবে উত্তর। আচ্ছা, এর পরের পার্টে আসো, যে কোনটি পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয় বলছে, সবগুলো তো এখানে ক্যালসিয়ামের লবণ দেখতে পারতেছি আমরা আর কি। তাহলে এখানে সবগুলো ধাতু না, এখানে ধাতুর লবণ মানে আয়নিক লবণ মানে আয়নিক যৌগ তৈরি হয়েছে। তাহলে আয়নিক যৌগগুলোর মাঝখানে, আয়নিক যৌগগুলোর মাঝে কি আছে, সমযোজী বৈশিষ্ট্য আছে। আয়নিক যৌগের মাঝে সমযোজী বৈশিষ্ট্য আছে, তাকে বলতেছে কি, তার নাম আছে একটা, তার নাম হইল পোলারাইজেশন। তার নাম আছে কি, তার নাম হইল পোলারাইজেশন। মাথায় রাখতে হবে, যত পোলারাইজেশন বাড়বে পানিতে দ্রবণীয়তা, পানিতে দ্রবণীয়তা তত কি হবে, তত কমবে। পোলারাইজেশন বাড়বে কখন, যখন ক্যাটায়নগুলো সেম থাকে তখন অ্যানায়নের আকার যত বাড়ে। তাহলে ঠিক আছে, তাহলে কি বললাম, অ্যানায়ন যত বাড়ে পোলারাইজেশন তত বাড়ে, তত দ্রবণীয়তা তত কমে। তাহলে তুমি দেখো এখানে ক্যাটায়নগুলো সবার ক্ষেত্রে কেমন, সেম অবস্থায় আছে। তাহলে অ্যানায়ন কি আছে, ফ্লোরিনটা আকার ছোট, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপর আয়োডিন। তো সবচেয়ে বড় অ্যানায়ন কোনটা, সবচেয়ে বড় এখন আয়োডিনটা না, আয়োডাইডটা। তাই এটা ক্ষেত্রে পোলারাইজেশনও বেশি হবে, তাহলে দ্রবণীয়তা তাহলে কেমন হবে, তাহলে সবচেয়ে কম হবে আর কি। সবচেয়ে কম হওয়া মানে কি, এটা অদ্রবণীয় হবে। তাহলে কোনটা অ্যান্সারটা হবে, অ্যান্সারটা হবে হচ্ছে সি নাম্বারটা। বুঝতে পারছি? ওকে, এরপরে আসো, কোনটি তীব্র ক্ষারধর্মী অক্সাইড। তীব্র ক্ষারধর্মীর কথা বলছে, আমরা কি জানি একই গ্রুপের বাম থেকে ডানে তুমি যদি যাও তত ক্ষার ধর্ম কমে, আস্তে আস্তে অম্ল ধর্মটা বাড়ে। আর একই গ্রুপের উপর থেকে নিচের দিকে তুমি যদি আসো তত ক্ষার ধর্মটা যাবো তত বৃদ্ধি পায়। তাহলে কি হয়, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম যেটা আছে এটা একই গ্রুপের না? হ্যাঁ, তাই সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, ম্যাগনেসিয়াম তো সোডিয়ামের পরে, একই গ্রুপ না, একই পর্যায়ের ক্ষেত্রে, সরি। তাহলে কি হবে ব্যাপারটা বলো তো, তাহলে সোডিয়াম অক্সাইডের ক্ষেত্রে ক্ষার ধর্মটা বেশি হবে, তারপরে কোনটা হবে, ম্যাগনেসিয়াম অক্সাইডটা হবে আর কি, এরকম। বাকিগুলো তাহলে কেন আমরা নিলাম না, বাকিগুলো তো এখানে অধাতু, তাই না? অধাতুর অক্সাইডগুলোর জন্য কাজ নেই, ওগুলো তো ক্ষার ধর্ম থাকবেই না। আচ্ছা, এবার যাই, নিচের কোন মৌলটি আকারে সবচেয়ে ছোট, আকারে সবচেয়ে ছোট কথা বলছে আর কি। আমরা কি জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, বাম থেকে ডানে গেলে আমরা যদি আকারের কথা বলি আকারটা কি হয়, আকারটা কমে। আর একই গ্রুপের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে আকারটা তাহলে কি হয়, আকারটা হচ্ছে তাহলে বাড়ে। তাহলে এখানে আমাদেরকে যাদেরকে দিছে তাদের ক্ষেত্রে আমরা একটু দেখতে হবে আমাদের ক্ষেত্রে যে কোন অবস্থায় আছি আমরা। প্রথমে হইলো লিথিয়াম, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপর অক্সিজেন। তাহলে এটা কিন্তু একই পর্যায়ে, একই পর্যায়ে বাম থেকে ডানে যদি যাও তুমি, তাহলে কি হবে, এটা তাহলে সবচেয়ে কম হইলো না? তাহলে অক্সিজেনের আকারটা তাহলে কেমন হবে, সবচেয়ে ছোট হবে অক্সিজেনের আকারটা আর কি। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে যাই হচ্ছে পরের পার্টে। হোয়াইট ভিট্রিয়লের সংকেত কোনটা বলছে আর কি, হোয়াইট ভিট্রিয়ল, তাই না? তাহলে এটার নাম তো আমরা জানি, এটার নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল। তারপর হচ্ছে ফেরাস সালফেট যেটা, এটার নাম হচ্ছে গ্রিন ভিট্রিয়ল। ঠিক আছে? তারপরে হচ্ছে
এই যে জিঙ্ক সালফেট যেটা সাধারণ পানি, এইটার নাম হলো হোয়াইট ভিট্রিয়ল আর কি। ঠিক আছে, তাহলে কোনটা অ্যান্সারটা হবে? অ্যান্সারটা হবে হচ্ছে সি নাম্বারটা, যার নাম হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল আর কি। গেল? ওকে, এরপরের পার্টে আসো। ইঁদুর মারার বিষ কোনটা? ইঁদুর মারার বিষ হচ্ছে এইটা, এই যে এই যে জিঙ্ক আর ফসফরাস দিয়ে যেটা তৈরি হয়েছে এইটা আর কি। ঠিক আছে, জিঙ্ক ফসফাইড। আচ্ছা, এর বাইরে তোমাকে আরেকটা জিনিস জানাই রাখি এখানে, তোমরা সিঁদুরের নাম জানো তাই তো? এই যে সিঁদুর, সিঁদুরের সংকেত কোনটা? সিঁদুরের সংকেতটা হচ্ছে রেড লেড বলে এটাকে আর কি, যেটা হচ্ছে Pb3O4। এই সংকেতটা একটু পাশাপাশি মনে রাখতে পারো, একটু সুবিধা হবে আর কি। হ্যাঁ, এরকম বেশ কিছু সংকেত তুমি চাইলে মনে রাখতে পারো, তোমার জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তোমাকে দিবে। আচ্ছা, এবার যাই, কপার সালফেটের সাথে সাদা পাউডারে পানি মেশালে কি হয় আর কি। কপার সালফেটের সাথে যখন পানি থাকে তখন সেটা কি হয়? নীল বর্ণে পরিণত হয় না? হ্যাঁ, আর যদি ওই পানিটা যদি সরায় ফেলে তখন সেটা আবার সাদা হলো আর কি, তাই তো? তাহলে কি বললাম কথাটা? কপারের সাথে, তাহলে শুধু কপার তুমি যদি চিন্তা ভাবনা করো, শুধু কপার, শুধু কপারের জন্য এটা কেমন? এটা হলো সাদা, এটা বলছে আর কি। তাহলে কপারের সাথে তুমি ধরো পানি দিছো, তখন যেটা হইতেছে তখন সেটা আবার কেমন? তখন সেটা হলো নীল। এই ব্যাপারটা যেন মাথায় থাকে আর কি, এটা আমরা ল্যাবের মধ্যে এক্সপেরিমেন্ট করেও দেখছিলাম আর কি। ওকে, ধূমায়মান নাইট্রিক অ্যাসিডে কোন গ্যাস ধোঁয়া উৎপন্ন করে আর কি? ধূমায়মান নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে এটা হচ্ছে বাদামি কালারের একটা গ্যাস তৈরি হয়। সেই গ্যাসটা আসলে কোনটার জন্য হবে? এই NO2 এর জন্য এই বাদামি কালারের একটা গ্যাস দেখা যাবে আর কি। আচ্ছা, এবার যদি যাই, কপার টেট্রামিন কিউপ্রিক সালফেট 2+, সালফেট নাই 2+ আছে এখানে, আয়নের জ্যামিতিক আকৃতি কেমন হবে আর কি? এটা সবাই আমরা মোটামুটি জানি, এটা কেমন হবে আসলে? সমতুল্য বর্গাকার আর কি। কেন? কারণ এটার ক্ষেত্রে হাইব্রিডাইজেশন করলে আসবে হচ্ছে sp2d, sp2d আসলে সমতুলীয় বর্গাকার হয়। তাহলে এবার চতুস্তলকীয় তাহলে কখন হইতো? যদি sp3 হইতো তখন চতুস্তলকীয় হইতো। অষ্টতলকীয় কখন হইতো? sp3d2 অথবা d2sp3 যদি হইতো তখন অষ্টতলকীয় হইতো। পিরামিডীয় কখন হইতো আর কি? পিরামিডে কখন হইতো? যখন ওই যে sp3 থাকতো বাট একটা লোন পেয়ার থাকতো, তখন পিরামিড টাইপের হইতো আর কি, এরকম। আচ্ছা, এবার যাই, কোনটিতে হাইড্রোজেন বন্ধন গঠনের প্রবণতা সবচেয়ে বেশি? আচ্ছা, হাইড্রোজেন বন্ধন গঠনের প্রবণতা কোথায় কোথায় সবচেয়ে বেশি? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন যদি থাকে তাহলে ওই জায়গায় এই হাইড্রোজেন বন্ধনের গঠনের যে প্রবণতা এটা সবচেয়ে বেশি হবে আর কি। তাহলে কোনটার জন্য সবচেয়ে বেশি হবে? সবচেয়ে বেশি হবে হচ্ছে এই ফ্লোরিনের জন্য, তারপরে কোনটা হবে? অক্সিজেন, তারপর হবে কোনটা? নাইট্রোজেন। আমাদের কাছে এখানে অপশনে কি কি আছে? অপশনে দেখতেছি শুধুমাত্র এখানে নাইট্রোজেন দিয়েই আছে, তাহলে আনডাউটলি আমরা এটা দাগাই দিতে পারবো আর কি। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, এবার যাই হচ্ছে হ্যালোজেন সমূহের জারণ ক্ষমতার ক্রম। জারণ ক্ষমতা, জারণ ক্ষমতা মানে কি? জারণ ক্ষমতা কিন্তু বিজারণ প্রবণতা, বিজারণ প্রবণতা, বিজারণ প্রবণতা মানে যে বিজারণ বিক্রিয়া সহজে পার্টিসিপেট করতে পারে সেটা। তাহলে কোনটার ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় বিজারণ প্রবণতাটা দেখতে হবে আর কি। ওকে, প্রবণতা আর ক্ষমতার মধ্যে কিন্তু হালকা কিছু ওয়ার্ডিং এর ঝামেলা আছে, দেখো তাহলে একটু আর কি। তাহলে হ্যালোজেনগুলো মানে কি? ওরা কি করে? ওরা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, যে সবচেয়ে বেশি পরিমাণে ইলেকট্রন গ্রহণ করতে পারবে ওর জন্য তীব্রতা সবচেয়ে বেশি হবে আর কি, এই বিজারণ প্রবণতাটা আর জারণ ক্ষমতা। তাহলে ফ্লোরিনের আকার ছোট, ও দ্রুত নিতে চাইবে, তাহলে আগে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে কোনটা উত্তর হবে? তারপরে হচ্ছে এটা, যার আকার ছোট সে হচ্ছে বেশি পরিমাণে ইলেকট্রনটাকে আকর্ষণ করতে পারবে আর কি। ঠিক আছে, এইটা। এবার যে হচ্ছে 25-এ, রাজ অম্লের স্বর্ণের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? রাজ অম্ল কোনটা এটা তো আগে দেখা লাগবে, তাই না? রাজ অম্লের মধ্যে কি হয়? 3 মোল 3:1 যদি বলি, 3 মোল HCl এর সাথে 1 মোল তুমি যদি নাইট্রিক অ্যাসিড মিক্সড করো তখন রাজ অম্ল তৈরি হয়। এই রাজ অম্লটা দিয়েই স্বর্ণের দোকানে স্বর্ণটাকে গলানো হয় আর কি। ঠিক আছে, তাহলে স্বর্ণের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? এইটা হাইড্রো ওরিক অ্যাসিড বলে এটাকে আর কি, এরকম একটা যৌগ তৈরি করে। গেল, তারপরে হলো ব্যাপারটা কোথায়? নাইট্রোজেনের কোন অক্সাইডকে নাইট্রিক ও নাইট্রাস উভয় অ্যাসিডের মিশ্র অ্যানহাইড্রাইড বলে আর কি। ওকে, তাহলে আমাকে কি তৈরি করা লাগবে? তৈরি করা লাগবে হচ্ছে নাইট্রিক HNO3, আবার নাইট্রাস যেহেতু বলছে HNO2। এইটা কে কে তৈরি করতে পারে? এইটা মূলত তৈরি করতে পারে হচ্ছে কোনটা? তৈরি করতে পারে হচ্ছে এই সি নাম্বারটা। কেন সি নাম্বারটা? দুটা জিনিসের মিক্সার, একটা হলো N2O প্লাস NO, এখান থেকে আসলে আমরা বলতে পারি আর কি, তাই তো? আচ্ছা, তাহলে কোন, আচ্ছা এই দুটো বলা দরকার নেই, এভাবে মিক্সড হয়ে দুটো অক্সাইড মিলে আসলে কি তৈরি করছে আমাদের কাছে? এই যে যে অ্যানহাইড্রাইডটা তৈরি করছে N2O3, যেটাকে আমরা যদি বিক্রিয়া করি, আমি এটা এখানে না লিখে এভাবে লিখলে ভালো হতো, যে N2O3 যেটা আছে তুমি যদি এর সাথে পানি দিয়ে দাও তখন হচ্ছে গিয়ে এই দুটো অক্সাইড তৈরি করবে আর কি। তাহলে কোনটা হবে উত্তরটা? সি নাম্বারটা।
আচ্ছা, এবার যদি যাও, নিচের কোন নিষ্ক্রিয় গ্যাস ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে? ফ্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে কোনটা? তাহলে এই জেননটা, জেননে কিছু যৌগ আছে ফ্লোরিনের সাথে, যেমন তুমি যদি চিন্তা করো XeF2, XeOF4, এরকম কিছু যৌগ আছে, XeF4 এরকম টাইপের কিছু যৌগ আছে জেননের সাথে আর কি। গেল। আচ্ছা, নাইট্রোজেনের কয়টি জারণ সংখ্যা প্রদর্শন করে? জারণ সংখ্যা প্রদর্শন করে হচ্ছে 5টা। ঠিক আছে, তাহলে 5টা কি কি আছে? এই যে নাইট্রাস অক্সাইড, তারপর আছে নাইট্রিক অক্সাইড, তারপর আছে নাইট্রোজেন ডাই অক্সাইড, তারপর আছে N2O3 আছে, তারপরে ধরো যে আছে N2O5 আছে আর কি। এইটা মানে নাইট্রোজেন জারণ মান কত এখানে? +1, এইটা মানে কত? +2, এইটা মানে হচ্ছে +4, এইটা মানে হলো +3, এইটা মানে হলো +5। ঠিক আছে, তার মধ্যে এই দুইটা হলো তোমার নিউট্রাল, মানে এদের অ্যাসিডিক বা বেসিক কোনো প্রপার্টিজ নাই, বাট এইগুলোর জন্য আবার তাদের কাছে তাদের অ্যাসিডিক প্রপার্টিজ আছে আর কি। এটা প্রশ্ন করতে পারে চাইলে আর কি। তো দেখা গেল, ক্লিয়ার ব্যাপারটা? ওকে। নিচের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? তার মানে এটা কার সাথে মিল আছে বলতো? পোলারাইজেশনের সাথে কিন্তু মিল আছে আর কি। তোমাকে আবার একটা বলি এখানে, ধরো আমরা আগে যেটা শিখে আসছিলাম, অ্যানায়নের আকার যত বাড়ে তত কি হবে বলতো? তত পোলারাইজেশন, তত কি হবে? তত বাড়বে। পোলারাইজেশন যত বাড়বে, গলনাঙ্ক স্ফুরণাঙ্ক মানে এমপিবিপি তত কি হবে? তত কমবে। তাহলে অ্যানায়নের আকারটা বড় কোনটা? আয়োডাইডটা সবচেয়ে বড়, তাহলে তার ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট বলিং পয়েন্ট কেমন? সবচেয়ে কম। ঠিক আছে, আবার আমরা যদি ফ্লোরিনের ক্ষেত্রে যদি চিন্তা করি, ফ্লোরিনের আকারটা কেমন? সবচেয়ে কম, বাট তার ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট বলিং পয়েন্ট তাহলে কেমন হবে? সবচেয়ে বেশি হবে। তাহলে সবচেয়ে বেশিটা চাইছে আমার কাছে, তাহলে কোনটা হবে অ্যান্সারটা? তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের কাছে এই ডি নাম্বারটা হবে অ্যান্সারটা আর কি। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, এবার দেখি কোন বন্ধনে অরবিটাল সরলরেখায় থাকে? অরবিটাল সরলরেখায় থাকে আর কি, এটা হচ্ছে সিগমা বন্ধনে অরবিটাল সরলরেখায় থাকে আর কি। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, এবার যদি যাই আমরা পরেরটার মধ্যে, পাই বন্ধনের মধ্যে কিন্তু না, পাই বন্ধনের মধ্যে হচ্ছে উপরে বেন্ড আকারে থাকতেছে। গেল, এই যে এটাকে যদি তোমার একটু বলি, হ্যাঁ, এটা ধরো যে একটা পি, এইটা একটা ধরো পি, দুইটা পি ধরো সরলরেখায় আছে, বাট এই একটা পি, এই একটা পি যখন থাকতেছে তখন এটা কিন্তু এরকম ভাবে আছে আর কি এখানে। ঠিক আছে, তো এটা হচ্ছে সিগমা, এটা হলো সিগমা, এটা গেল আমাদের কাছে পাই আর কি। আচ্ছা, এবার যাই N2 গ্যাসের স্ফুটনাঙ্ক কোনটা আর কি। নাইট্রোজেন গ্যাসের স্ফুটনাঙ্ক, এটা কিন্তু গুরুত্ব একটা প্রশ্ন। নাইট্রোজেন গ্যাসের স্ফুটনাঙ্ক মানে হচ্ছে তরল থেকে সেটা গ্যাসে পরিণত হয়েছে, অথবা নাইট্রোজেন গ্যাসটাকে তুমি কখন তরলে পরিণত করতে পারবা, ওই তাপমাত্রা হলো -196°C আর কি। এর বাইরেও নাইট্রোজেন থেকে আরেকটা প্রশ্ন হয় যে নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধনের বন্ধন শক্তি কত? এটা হচ্ছে 945 kJ/mol, এটা একটু মনে রাখলে আর কি, প্যারালাল তথ্য হিসেবে। আচ্ছা, এরপরে গেল হলো বাফার দ্রবণ কোনটা আছে। বাফার দ্রবণ মানে কি? বাফার দ্রবণ মানে তোমার কাছে ধরো একটা উইক অ্যাসিড থাকবে অথবা উইক বেস থাকবে, পাশাপাশি ওই পার্টিকুলার উইক অ্যাসিডের একটা সল্ট থাকবে আর কি। কারো যদি এই টপিকগুলোতে বুঝতে অসুবিধা থেকে থাকে, আমি রিকোয়েস্ট করব তোমরা ওই যে মাস্টার যে ক্লাসটা আছে, হ্যাঁ, কেমিস্ট্রি মাস্টার ক্লাস, তো এই কেমিস্ট্রি মাস্টার ক্লাসটা একটু কিন্তু করবা। কেমিস্ট্রির যে একটা মাস্টার ক্লাস ভাইয়া নিছি, এইটা করলে তাহলে তোমাদের জন্য এই এমসিকিউগুলো করতে বা বুঝতে খুব সুবিধা হবে আর কি। ওকে, এটাকে বলে রাখতেছি, এটা তোমাকে মাস্টটা দেখবা আর কি, হ্যাঁ, মাস্ট ওয়াচ। ওকে, এবার যদি বলি তাহলে উইক অ্যাসিড কোনটা আছে? এই যে উইক অ্যাসিড, ওই উইক অ্যাসিডটারই একটা লবণ আছে আর কি, এই যে লবণটাও আছে, তাহলে কোনটা অ্যান্সারটা হবে? এটা হচ্ছে এইটা হবে উত্তরটা আর কি। তুমি খেয়াল করো পরেরটা কিন্তু না, কারণ এটা স্ট্রং বেস, এটা হবে না। তারপর ধরো উইক অ্যাসিড দিছে, সেই উইক অ্যাসিডের লবণও আছে, বাট ওই লবণটা কিন্তু স্ট্রং বেস থেকে আসতে হবে আর কি। সোডিয়াম স্ট্রং বেস বলে এটা কিন্তু খাটছে এখানে, বাট এইটা কিন্তু খাটবে না। কেন? কারণ অ্যামোনিয়াম কিন্তু স্ট্রং বেস থেকে তো আর আসলো না। সো বি কেয়ারফুল একটা পার্টে আর কি। এবার যদি যাই, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে, সাম্য অবস্থায় বিক্রিয়াটার ক্ষেত্রে কেসি এর একক কোনটি হবে আর কি। কেসি এর একক বলছে, আমরা তো কেসি কে বের করার একক নাই, তাই না? তো এই জন্য তোমাকে যদি বের করতে বলে সামহাও, তখন তুমি কি করবা? তুমি ধরো যে উপরে রাখছো হচ্ছে অ্যামোনিয়া, তার উপরে কি যাবে? স্কোয়ার। কেন? উৎপাদ আগে লিখতে হয় উপরে, নিচে লিখতে হয় হচ্ছে নাইট্রোজেন মানে বিক্রিয়কগুলা, হাইড্রোজেন, তার উপরে দেব হচ্ছে কিউব। তাহলে উপরে যদি আমরা লিখি, দেখো, মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার ডিভাইডেড বাই মোল পার লিটার, তারপরে লিখলাম মোল কিউব পার লিটার কিউব।
এরকম যদি লিখি আর কি, তাহলে কি করা যেতে পারে বলো তো আমাকে একটু। তাহলে ধরো এইটা কেটে দিলাম, একটা কেটে দিয়ে তাহলে কি থাকলো, মোল পার লিটার থাকলো আর কি। তাহলে এই মোল পার লিটার, মোল পার এখানে কাটলাম, তাহলে কি থাকলো এখানে, মোল স্কোয়ার, তারপরে কি থাকলো লিটার পার স্কোয়ার থাকলো আর কি। এইটা যদি উপরে চলে যায় তাহলে তখন কি হইলো, মোল পার টু, এরকম দিলাম মোল টু দি পাওয়ার -2, তারপরে দিলাম হচ্ছে কি লিটার, এরকম। তাহলে কি লিখতে পারি, লিটার স্কোয়ার মোল পার ইনভার্স 2, এরকম টাইপের আর কি ব্যাপারটা আসতেছে। তাহলে লিটার স্কোয়ার আছে কোথায়, একটু খুঁজে দেখো তো। 1 নম্বর অপশনেও আছে, 2 নম্বর অপশনেও আছে, বাট 1 নম্বর অপশনে খেয়াল করে দেখো -2 দেওয়া আছে, এখানে কত -1 আছে আর কি। তাহলে কোনটা অ্যান্সারটা হবে, মোল টু দি পাওয়ার -2 আর লিটার স্কোয়ার আর কি, এরকম। আচ্ছা, এর পরের পার্টের মধ্যে আসো তাহলে, যে সমপরিমাণ অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণের মিশ্রণের পিএইচ কত বলছে, এটা এখানে পিকেবির মানও বলে দিয়েছে আর কি। ওকে, তার মানে এটা কি একটা বাফার দ্রবণ কিন্তু, কারণ এইটা হচ্ছে একটা উইক বেজ, আর এটা হচ্ছে ওই উইক বেজটার একটা সল্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে বাফার দ্রবণের পিএইচ বের করার জন্য হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ ইউজ করি। তো এর সময় তাহলে কি হয়, পিকেবি প্লাস লগ অফ এন অফ সল্ট ডিভাইডেড বাই এন অফ বেজ, ঠিক আছে, এরকমভাবে লিখতে হয় আর কি। তো লিখলাম পিকেবির মান কত, এটার মান হচ্ছে 4, লগের মান লগ লিখলাম, এখানে সল্টের মানটা কত, সল্টের মান হচ্ছে 0.5, এটা কত, এটা হচ্ছে 0.5। তো এটাও যদি 0.5 হয়, এটা যদি 0.5 হয়, তাহলে লগ 1 হইল না, লগ 1 এর মান কত হয় 0, তাহলে পিওএইচ এর মান কত আসছে 4। এখন আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ সমান হইল 14, তাহলে পিএইচ সমান তাহলে কত হবে, 14 - 4 করলে আমাদের কাছে আসে হচ্ছে 10, ঠিক আছে ব্যাপারটা। ওকে, তাহলে এবার যদি তুমি খেয়াল করে দেখো তাহলে তোমার কাছে অ্যান্সার আছে কিনা, হ্যাঁ আছে, এই যে 1 নাম্বারটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার আর কি। এবার আসো, 300 কেলভিন তাপমাত্রায় 2a গ্রাম, গ্রাম না ঠিক, এটা গ্যাস, সরি, আর 3b, এটা হচ্ছে গ্যাস, দুটো গ্যাসই স্টেটের মধ্যে আছে, এদের জন্য কি বলছে, কেসি এর মান কত মোল পার মিটার কিউব হবে আর কি, এরকম। আচ্ছা দেখি, আমরা কি জানি কেপি সমান কেসি, ঠিক আছে, তারপর লিখলাম কত, আর টি টু দি পাওয়ার ডেল এন, এটা হচ্ছে মূল ব্যাপারটা। এইটা গ্যাসীয় পদার্থের মোল সংখ্যা মান 3, এটা কত আসলে 2, তাহলে দুটো বিয়োগ করে তাহলে কত হয়, দুটো বিয়োগ করলে হয় হচ্ছে 1, তাহলে কেসি ইন্টু হচ্ছে আর টি, এটা হচ্ছে মূল ব্যাপারটা। বের করতে বলছে আমাকে কার মান বের করতে বলছে, হচ্ছে কেসি এর মান বের করতে বলছে। আচ্ছা, তাহলে কেসি সমান তাহলে কি হবে, কেপি ডিভাইডেড বাই আর টি। ওকে, কেপি এর মান বসাও এবার, কেপি এর মান হচ্ছে 8.34 ইন্টু 10 টু দি পাওয়ার 2। এবার আর এর মান বসাও, আর এর মান তুমি কত বসাচ্ছ এখানে, 0.082 এরকম, ইন্টু কত বসাচ্ছ তুমি, তুমি বসাচ্ছ যে 300, এরকম বসাই। বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত, বিশুদ্ধ পানির ঘনমাত্রা হচ্ছে 55.5, রাইট, এইটা। তো এটা কীভাবে হইলো, ওই যে 1000 ডিভাইড বাই হচ্ছে 18 করে করে আসছে আর কি, ঠিক আছে। তো এটা ডিটেলসে গেলাম না, কোনটা কেন কীভাবে আসছে, তুমি কি ওই যে মাস্টার ক্লাসটাকে দেখতে বলছি, তুমি ওটা দেখবা আর কি। এবার যা হচ্ছে পরের পার্টে, পিএইচ 5 অপেক্ষা পিএইচ 2 এর দ্রবণ কত গুণ বেশি অম্লীয়। তো অম্লীয় কিসের জন্য হয়, এইচ প্লাসের জন্য হয়। তো কত গুণ বেশি অম্লীয় বের তুমি করবা কেমনে, ঠিক আছে। এইটা হচ্ছে এই ম্যাথের মধ্যে যদি বসানোর পরে তুমি যদি ফর্মুলাগুলো নিয়ে নিয়ে যদি কাজ করো, তো তখন একটা পর্যায়ে যাওয়ার পরে এরকম একটা আসবে যে এইচ প্লাস সমান হলো 10 টু দি পাওয়ার, তুমি যেটা বড় মানটা যেটা আছে সেইটা, ধরো যে বড় মানটা তোমার কাছে যেটা আছে সেইটা মাইনাস তোমার কাছে যেটা ছোট মান আছে তুমি ওইটা লিখবা আর কি, তাহলে তুমি বুঝবা যে কোনটা কত গুণ বেশি অম্লীয়। আর তুমি যদি মনে করো যে না ভাই আমি একটু বুঝে বুঝে করতে চাই, তাহলে চলো একটু করে নিয়ে আসি এরকম। তাহলে পিএইচ সমান কত বলছো 5, এর সমান কি বলা যায়, মাইনাস লগ অফ এইচ প্লাস এর ঘনমাত্রা আর কি, তাই না। আচ্ছা, এখান থেকে তুমি তাহলে এইচ প্লাস এর মানটা শুধুমাত্র আলাদা করে নিয়ে আসো, তাহলে তোমার কাছে কত আসে তুমি খেয়াল করে দেখো তো, আসে হচ্ছে 10 টু দি পাওয়ার -5, এখান থেকে আসে হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এটা হলো তোমার কাছে ধরলাম 1, তাহলে এরকম সিমিলার ভাবে তুমি যদি পিএইচ 2 এটা হিসাব করো, তাহলে এইচ প্লাস অফ 2 সমান তাহলে কত আসবে, 10 টু দি পাওয়ার -2 আসবে। তোমাকে বলছে কি পিএইচ 2 এর দ্রবণ কত গুণ ভারী, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে এইচ প্লাস অফ 2 ডিভাইডেড বাই এইচ প্লাস অফ 1, এরকম করলে তোমার কাছে কত আসলো, 10 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -5
এইটাকে তুমি কাটাকাটি করে দেখো কত আসতেছে, 10⁻³ আসতেছে আর কি। তাহলে ওই জন্য কত ব্যাপারটাকে কি বলা যায় তখন, ব্যাপারটাকে বলা যায় h প্লাস অফ 2 সমান 10⁻³ ইন্টু h প্লাস অফ 1। তাহলে মানে কি pH5 এর যে দ্রবণটা তার তুলনায় এটা হলো 1000 গুণ বেশি অম্লীয় আর কি। তো তুমি সেটাকে ছোট করে এরকম শর্টকাট দিয়েও ইউজ করতে পারো, অথবা তুমি সেটা বড় করে ইউজ করতে পারো আর কি। তো অ্যান্সারটা তাহলে কোনটা হবে, অ্যান্সারটা হবে হচ্ছে ডি নাম্বারটা। বুঝলাম? ওকে। এবার মৃৎশিল্পে মাটির পিএইচ কত রাখা প্রয়োজন? মাটির পিএইচ হচ্ছে 6 থেকে 6.5 এর মধ্যে থাকলে ভালো, মানে অ্যাসিডিক মাটি থাকলে ভালো আর কি, এরকম হচ্ছে মূল ব্যাপারটা। ঠিক আছে, গেল। তারপরে কি বলছে, নিচের কোনটির মান সর্বদা ঋণাত্মক হয়, মানে মানটা নেগেটিভে থাকে? সেটা হচ্ছে দহন তাপ। দহন বিক্রিয়া সবসময়ের জন্য তাপ পাওয়া যায়, কোনো দহন বিক্রিয়া নাই যেখানে আসলে তাপের প্রয়োজন পড়ছে, সবসময় তাপটা কি হয়েছে সেখানে উৎপন্নই হয়েছে আর কি। তাহলে কোনটা উত্তরটা হবে, 1 নাম্বারটা হবে উত্তরটা আর কি। গেল। আচ্ছা, এবার যাচ্ছি হচ্ছে নিম্নের কোন ঘনমাত্রায় সর্বাধিক বিয়োজন হয় আর কি। আচ্ছা, তোমাকে এই ব্যাপারটা একটু বলি। তোমরা মনে হয় একটা ফর্মুলার নাম শুনছো, যেটার নাম কি বলে, অসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্র বলে আর কি। অসওয়ার্ল্ড এর কি সূত্র, লঘুকরণ সূত্র। সেটাতে কি বলছে, সেটাতে বলছে এই যে আলফা, যেটা তুমি বিয়োজন মাত্রা বলতেছো, এটা সমানুপাতিক 1/√c। এটা মানে কি, তুমি যত ঘনমাত্রা বাড়াবা আলফার মান তত কমবে, তুমি যত ঘনমাত্রা কমাবা তত আলফার মানটা বাড়বে। তার মানে ঘনমাত্রা যত কম তত বিয়োজন মাত্রা বেশি। এর বলছে কি সর্বাধিক বিয়োজন হয়, তাহলে ঘনমাত্রা তুমি দেখো কোথায় সবচেয়ে কম, এইটা না, এটার তুলনায় আবার এইটা একটু কম, এটার তুলনায় এটা আরো একটু কম, তো সবচেয়ে কম কোনটা, ডি নাম্বারটা হলো সবচেয়ে কম আর কি। এই জন্য কি ভাইয়া, এখানকার জন্য বিয়োজন মাত্রাটা কেমন হবে, সবচেয়ে বেশি হবে আর কি। বুঝলাম? ওকে। অক্সি অম্লেট বা অক্সি অ্যাসিডের তীব্রতার ক্ষেত্রে কোন নির্দেশনটি সঠিক আর কি, মানে কোনটা সঠিক এরকম। তো অক্সি অ্যাসিডগুলোর ক্ষেত্রে কি দেখতে হয়, কেন্দ্রীয় পরমাণু জারণ মান যার বেশি সেটা হচ্ছে তীব্র অ্যাসিড। তাহলে এর জন্য দেখো কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত, এটা হচ্ছে +5, এটার জন্য কত +3, এটার জন্য কত +1, এটা কেন্দ্রীয় পরমাণু ক্লোরিন, নাইট্রোজেন, ক্লোরিন। তাহলে দেখো তুমি তো 5 হচ্ছে বড়, তারপরে 3, তারপরে 1, তার মানে তো প্রথমবার ট্রাই করে আমরা পেয়ে গেছি, অনেক লাকি ছিলাম। ঠিক আছে। আচ্ছা, তো তুমি যে কাজটা করবা প্রত্যেকটার জন্য ট্রাই করে করে দেখবা যে কোথায় কেন্দ্রীয় পরমাণু জারণ মান সবচেয়ে বেশি, ওইটা তোমাদের কাছে সবচেয়ে তীব্র অ্যাসিড আর কি। এবার যাই, কোনটি রাসায়নিক বিক্রিয়ায় অটো প্রভাবক হিসেবে কাজ করে, অটো প্রভাবক হিসেবে কাজ করে আর কি। এই যে KMnO4, এখান থেকে যখন কি তৈরি হয়, এই Mn2+ তৈরি হয়, এইটার কারণে বিক্রিয়ার হারটা আসলে অটোমেটিক আস্তে আস্তে বেড়ে যায় আর কি। তো এটা একটা অটো প্রভাবক হিসেবে কাজ করে। টিএসপি সারে পি এর মানে কি পরিমাণটা কত বেশি আর কি। আচ্ছা, তো টিএসপি সারের সংকেত আমরা জানি কিনা, যে টিএসপি সার কাকে বলে আর কি, এরকম ব্যাপারটা। টিএসপি সারের ব্যাপারটার মধ্যে তুমি যখন ওই সংকেতটা জানবা, তো তার ক্ষেত্রে তুমি পরবর্তীতে গিয়ে তার জন্য নির্ণয় করতে পারবা হলো পি এর পরিমাণটা আসলে কত এখানে আর কি। আচ্ছা, টিএসপি সংকেতটা হচ্ছে ট্রিপল সুপার ফসফেট, যেটাকে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি আর কি, তাই তো? ওকে। আচ্ছা, তাহলে ক্যালসিয়ামের যোজনী কত, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2 এখানে আর কি। তো এখান থেকে তোমাকে একটু মানে সবকিছু হিসাব নিকাশ করে 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 বের করতে হবে যে এখানে ফসফরাসের আসলে পরিমাণটা কত। ঠিক আছে, তো আমার মনে হয় তোমার শতকরা পরিমাণটা সবাই এসে নির্ণয় করতে পারো। সো আমি তোমাদের রিকোয়েস্ট করতে পারি এই জায়গাটায় যে ইন টোটাল এই পি এর মানটা হচ্ছে 26 এর কাছাকাছি আসবে। তো যেহেতু আমাদের কাছাকাছি মানটা আসলে ওই রকমটা নাই, এখানে আছে 25, তো তুমি আসলে কোনটা দেখাবা, তখন 25 দেখাবা আর কি। ঠিক আছে, তো তোমরা সেটা এটা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো। এটা কিন্তু খালি মুখে আসলে করাটা মানে অনেক কঠিন বা বেজায় কঠিন হবে আর কি মূলত, বাট তোমাকে আসলে এটা ক্যালকুলেটর সহযোগিতা নিতে পারলে ভালো। প্রশ্নটা তো অনেক আগে আসছে আর কি। হ্যাঁ, আচ্ছা, রক্তের স্বাভাবিক অবস্থায় পিএইচ এর মান কত? রক্তের স্বাভাবিক অবস্থায় পিএইচ এর মান হচ্ছে 7.4। ঠিক আছে, ওকে। তারপর কি বলছে, 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? বাট এইটা তো ওএইচ দেয়া আছে, তাহলে আগে কি আসবে, আগে আসবে হচ্ছে ওএইচ আসবে। ওএইচ সমান -log অফ ওএইচ এর ঘনমাত্রা আর কি। তাহলে আমরা একটা কাজ করি, ওএইচ এর ঘনমাত্রা কত, 0.01, তাহলে 10⁻², ওখান থেকে তাহলে কি দাঁড়ালো, পিওএইচ আসলো 2, তাহলে পিএইচ কত আসবে, 14 - 2 করলে 12। তাহলে কোনটা অ্যান্সারটা হবে, অ্যান্সারটা হবে হচ্ছে 2 নাম্বারটা। বুঝলাম। এবার বলছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং
এই সেফের বিক্রিয়ার প্রশমন তাপের মান কত? তো এই প্রশমন তাপের মানটা অলরেডি মাস্টার ক্লাসের যে ভিডিওটা ছিল সেখানে ডিটেলস আলোচনা করছি সবগুলোর জন্য কত হয় আর কি, এর একদম ওখান থেকে একটা জিনিসপত্র। সো এটা ওখান থেকে দেখে রাখতে পারলে খুবই ভালো। এটা হচ্ছে -68 হবে আর কি। এর বাইরে আরও কিছু কন্ডিশন কিন্তু ছিল। সো তোমার কিন্তু মাস এটা দেখা লাগবে। ওকে, শুধুমাত্র আচ্ছা বলে রাখতে পারলে ভালো হতো একটু মনে হয়, যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl যদি থাকতো সেটা হচ্ছে তখন -57.34 হইতো, বাট এই সেফ থাকার দরুন যেহেতু এফ এর আকারটা ছোট এই জন্য আসলে বাড়ছে আর কি এরকমটা। তবু আমি বলবো ভিডিও ওই যে পার্টটা দেখে আসো। নিচের কোন যৌগটি অন্য তিনটি হতে আসলে পৃথক? অন্য তিনটি হতে পৃথক আর কি, খেয়াল করে দেখো তো। এটা একটা সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে বোরিক অ্যাসিড। বাট এই যে এটা কি কার্বনিক অ্যাসিড H2CO3? না, এটা থেকে H2CO3 দেয়নি। এটা তার মানে এটা কি ভুল করছে? অবশ্যই না। এটা আসলে কি ACOOH, এইটা এটা হচ্ছে কি একটা জৈব অ্যাসিড, বাকি সবগুলো আসলে কি অজৈব অ্যাসিড। তার মানে কোনটা তোমাদের কাছে একটু পৃথক? এইটা হচ্ছে তোমার কাছে একটু পৃথক, মানে একটু ডিফারেন্ট টাইপের আর কি। আচ্ছা, কোন এনজাইম দিয়ে গ্লুকোজ ইথানলে পরিণত হয় আর কি? গ্লুকোজ থেকে ইথানলে পরিণত হয়, সেটা আসলে কোনটা? জাইমেজ এনজাইমের সাহায্যে গ্লুকোজটা ইথানলে পরিণত হয় আর কি। ঠিক আছে। আচ্ছা, প্রাকৃতিক পচন রোধকের জন্য কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে? অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আর কি। কোনটা? হলুদ। তোমরা দেখছো যে মাংসর ক্ষেত্রে হলুদ দিয়ে কিছুক্ষণ রেখে দেয় এরকম টাইপের আর কি, যাতে করে না পচে যায় বা না নষ্ট হয় এরকম টাইপের আর কি। হ্যাঁ, গ্রামের মধ্যে তোমরা দেখছো, বেশি করে কোরবানি ঈদের সময় এটা দেখা যায় আর কি। যাই হোক, এবার বলো 50 নম্বরটা, বালি ও লবণের একত্রে সমাবেশকে কি বলা হয় আর কি? বালি আর লবণ তুমি যদি এক জায়গায় মিক্সড করে দাও তখন তাহলে কি হবে? এইটা তো আসলে একটা আরেকটার সাথে এমনভাবে মিশে যাবে না যে একটা থেকে আরেকটা আলাদা করা যাবে না আর কি, তাই না? একটা থেকে তো আরেকটাকে আলাদা করা যাবে। যখন একটা থেকে আরেকটা আলাদা করা যায় তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় হচ্ছে অসমসত্ব মিশ্রণ বলা হয় আর কি। যে প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে কোনটা বলতো? পরিবেশ রসায়ন, সেখান থেকে। আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা আর কি? আচ্ছা, আদর্শ গ্যাসের তো দুটা সমীকরণ আছে, একটা হচ্ছে পিভি সমান এনআরটি, একটা হচ্ছে পিভি সমান 1/3 mnc স্কয়ার। এটা হচ্ছে অবস্থার সমীকরণ, এটা হচ্ছে গতির সমীকরণ। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ বললে মেইনলি আমরা এটা বুঝি আর কি। ঠিক আছে, এটা হচ্ছে অবস্থার সমীকরণ, পিভি সমান এনআরটি আর কি। ওকে। আচ্ছা, এর পরের পার্টে যদি আমরা যাই, যে নিচে উল্লেখিত বায়ু দূষণকারী গ্যাস সমূহের মধ্যে কোনটিকে নীরব ঘাতক বলা হয়? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে নীরব ঘাতক কাকে বলে আসলে আর কি। ঠিক আছে, নীরব ঘাতক কাকে বলে? কার্বন মনো অক্সাইড যেটা, এটাকে বলা হচ্ছে নীরব ঘাতক বলে আর কি। এর পাশাপাশি তুমি কিছু তথ্য মনে রাখতে পারো, যেমন ধরো নাইট্রাস অক্সাইড যেটা আছে এটাকে কি বলে যেন মনে আছে? এটাকে বলা হচ্ছে লাফিং গ্যাস বলে, তাই তো? লাফিং গ্যাস বলে। তারপরে ধরো যে আমরা যদি বলি যে COCl2, এটার নাম কি বলে? এটার নাম ধরো যে ফসজিন গ্যাস বলে, ফসজিন গ্যাস বলে আর কি, তাই তো? আচ্ছা, তারপরে তুমি ধরো যে তোমার কাছে আছে ট্রাইক্লোরোনাইট্রোমিথেন, অর্থাৎ CCl3, তারপরে হইলো NO3 আর কি, NO2। এটা আসলে কি আমাদের কাছে কাঁদুনে গ্যাস যেটা বলে আর কি, এরকম টাইপের। ধরো যে টিআর গ্যাস বলতেছি, টিআর গ্যাস এরকম বললাম। সো এই নামগুলো একটু মনে রাখবে আর কি, পাশাপাশি তথ্য যেহেতু এই জন্য তোমাকে বলে রাখলাম আর কি। এর পরের পার্টে যাই, যে পানিকে জীবাণুমুক্ত করতে কি ব্যবহার করা হয়? এটা তোমরা অলরেডি সবাই জানো, যে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড যেটা, সেটা ইউজ করা হয়। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড যেটা, এটা হচ্ছে পানিকে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়। এখান থেকে একটা প্রশ্ন সাধারণত আসতে দেখা যায়, যে এটার ক্ষেত্রে ক্লোরিনের জারণ মান আসলে কত? ঠিক আছে, যেমন ধরো যে আমরা যদি ক্যালসিয়ামের কথা চিন্তা করে দেখি, ক্যালসিয়াম আছে, ও আছে, Cl আছে, পাশাপাশি আরেকটা ধরো যে Cl আছে, এরকম টাইপের। তাহলে ধরো এটা তাহলে কত হলো? এটা হলো +2, তাই না? তাহলে এইটা হলো একটা -1, তাহলে এটা হচ্ছে টোটালটা হচ্ছে একটা -1। তাহলে এইখানকার ক্লোরিনটা তাহলে জারণ মান কত হবে আর কি, তাই তো? তাহলে OCl যেটা আছে এই টোটালটা জারণ মান হলো -1। তাহলে অক্সিজেনের জারণ মান তাহলে কত হবে? এটা জারণ হচ্ছে -2, তাহলে এই ক্লোরিনটা ধরলাম x। ঠিক আছে, তাহলে -2 + x সমান হলো -1, তাই তো ব্যাপারটা? তাহলে x এর জারণ মান তাহলে কত আসবে? হবে হচ্ছে +1। এখানে যে ক্লোরিন দুইটা আছে, একটা ক্লোরিনের ক্ষেত্রে হলো তোমাদের কাছে +1 জারণ মান, আরেকটা ক্লোরিনের ক্ষেত্রে জারণ মান হচ্ছে -1 আর কি। এই ব্যাপারটা একটু মনে রাখবে আর কি। ঠিক আছে, এখান থেকে তোমাকে প্রশ্ন করলেও করতে পারে। আচ্ছা, এরপরে বলতেছে কি, যে 10 মোল গ্যাস A এবং 30 মোল গ্যাস B দ্বারা গঠিত মিশ্রণের মোট চাপ হচ্ছে 12। হ্যাঁ, উহাতে এ গ্যাসের আংশিক চাপ কত? আচ্ছা, আংশিক চাপ আসলে বের করে কিভাবে? আংশিক চাপ যেটা বের করে সেটা বের করে এরকম, ধরো যে এ গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ সমান হইলো x(a) ইন্টু হইলো p। x(a) কি? এইটা হচ্ছে আমাদের কাছে মোল ভগ্নাংশ। এটা হলো আমাদের কাছে কি বলতো ভাইয়া? এটা হচ্ছে আমাদের কাছে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ কিভাবে বের করে? ওই গ্যাসটার নিজস্ব মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা, যতগুলো এখানে মোল সংখ্যা আছে সবগুলো, ইন্টু কি আসলে? ইন্টু হলো মোট চাপ।
এই গ্যাসের মোল সংখ্যা কত? এই গ্যাসের মোল সংখ্যা হচ্ছে 10। এই গ্যাসের মোল সংখ্যা কত? এই গ্যাসের মোল সংখ্যা হচ্ছে 10। টোটাল মোল সংখ্যা কত? এর 10 আর এখানে হলো 30। তাহলে কত হবে তাহলে? 40। ঠিক আছে, ইন্টু মোট চাপ কত আছে? 12। তাহলে আমরা যদি হিসাব নিকাশ করি, এটা কাটলে 4 থাকে, এটা কাটলে 3 থাকে আর কি। তাহলে পি অফ এ কত? 3 এটিএম হবে। তাহলে কোনটা অ্যান্সারটা হবে? তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে 3 এটিএম। এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, এরপরের পার্টে যাই। একই তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটা? আচ্ছা, আরএমএস বেগের ক্ষেত্রে বলতেছে কোনটা সঠিক বেগ হবে। তাহলে যদি আমরা সি আরএমএস এর কথা যদি চিন্তা করি, এটার ফর্মুলা তো আমরা সবাই জানি। এটা কি জানো? 3RT ডিভাইড বাই হলো এম। এটা হচ্ছে রুট ওভার আছে। তাহলে সি এর সাথে এম এর সম্পর্ক কেমন? এম এর সম্পর্ক হচ্ছে এরকম। তাহলে যদি আমাদের কাছে এম বাড়ে তাহলে সি কম, তাই তো? আর যদি এম কমে তাহলে হচ্ছে সি বেশি। এটা কিন্তু ব্যাপারটা। তাহলে আমাদেরকে দেখা লাগবে, বলছে সঠিক ক্রম কোনটা। তাহলে সি এর মানটা কোনটা ক্ষেত্রে বেশি হবে? যার এম কম তাহলে সেটার ক্ষেত্রে আসলে তোমার কাছে কি, তার সি এর মানটা বেশি। তাহলে একটু দেখি আমরা। হাইড্রোজেনের ক্ষেত্রে ভর কত? হাইড্রোজেনের ক্ষেত্রে ভর হচ্ছে 2। নাইট্রোজেনের ক্ষেত্রে কত? 14 দুগুণে 28। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কত? 44। তাহলে হাইড্রোজেনের ভরটা তুমি দেখো কম, যার জন্য হাইড্রোজেনের ক্ষেত্রে বেগটা আবার হচ্ছে বেশি। তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড। তাহলে কোনটা অ্যান্সারটা হবে? এ নাম্বারটা হবে হচ্ছে অ্যান্সারটা আর কি। বুঝতে পারছি ব্যাপারটা আমরা? আচ্ছা, এবার যাই পরের পার্টে। কোনটি লুইস অ্যাসিড? আচ্ছা, লুইস অ্যাসিড তাহলে কাকে বলে? লুইস অ্যাসিড মানে হচ্ছে ইলেকট্রনীয় মতবাদের সাথে সম্পর্কিত আর কি। যে একজোড়া ইলেকট্রন যে কিনা গ্রহণ করতে পারে তাকে লুইস অ্যাসিড বলে। তাহলে লুইস অ্যাসিড তাহলে কাদেরকে বলবো আমরা? যে কোনো পর্যায়ে যদি প্লাস থাকে কোথাও তাহলে সেটা লুইস অ্যাসিড হবে। এর একটা কথা, প্লাস থাকলে কি হবে? লুইস অ্যাসিড হবে। এর বাইরে যদি কোথাও তুমি দেখো, অষ্টক অপূর্ণ আছে, অষ্টক অপূর্ণ থাকা মানে সে হচ্ছে লুইস অ্যাসিড হবে। তাহলে কোনটা হবে এখানে দেখি তো। এই যে দেখো, এন NH3 এখানে কিন্তু আমাদের কাছে অষ্টক অপূর্ণ না, অষ্টক কিন্তু পূর্ণই আছে। H2 এর ক্ষেত্রে অষ্টক পূর্ণ আছে, এখানে ক্ষেত্রে অষ্টক পূর্ণ আছে, বাট AlCl3 এর ক্ষেত্রে কিন্তু অষ্টক অপূর্ণ আছে। কিভাবে বুঝলাম এটা? এই যে অ্যালুমিনিয়ামের বাইরে আসলে 3টা ইলেকট্রন, 3টার মধ্যে 3টা ক্লোরিন দিলাম, তাহলে প্রত্যেকটার মধ্যে 2টা ইলেকট্রন, তাহলে 3 দুগুণে মোট 6টা ইলেকট্রন, বাট লাগতো কয়টা আসলে? 8টা ইলেকট্রন। তাহলে একজন ইলেকট্রন কম থাকলে সেটাকে কি বলি আমরা? লুইস অ্যাসিড বলি আর কি। আচ্ছা, এবার বলছে কি, এখানে একটা বিক্রিয়া দিচ্ছে H2O NH3, এটার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া এবং হাইড্রোক্সিল তৈরি করছে। বিক্রিয়াতে H2O এর ভূমিকা কি দেখি একটু। তাহলে এই যে H2O থেকে কিসে পরিণত হয়েছে? OH এ পরিণত হয়েছে, তাই তো? তাহলে দেখো H2O তে ছিল 2টা হাইড্রোজেন, এখন OH এ যখন সে আসছে তখন তাহলে কি হইলো? হাইড্রোজেন এটা কমে গেছে না? তাহলে H2O তাহলে কি করছে? H প্লাস দান করছে। H প্লাস দান মানে সে কি? সে অবশ্যই একটা এসিড হিসেবে কাজ করবে। H প্লাস দান মানে সে কি হিসেবে কাজ করবে? এসিড হিসেবে কাজ করবে। আর NH3 একটা ক্ষার হিসেবে কাজ করবে। বুঝতে ব্যাপারটা? ওকে, এটাকে বলে কিন্তু হচ্ছে ব্রোনস্টেড লাউরি মতবাদ অনুসারে। যাই হোক, পরের পার্টে যাই আমরা। একটি 5 লিটার বেলুনকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে নতুন আয়তন কত হবে আর কি। অর্থাৎ V2 বের করতে বলছে। এটা আমাদের কাছে V1 আছে, এটা হচ্ছে আমাদের কাছে T1, এটা হচ্ছে আমাদের কাছে T2। T1টা তাহলে কত হবে? 250, সরি 273 এর সাথে 25 যোগ করলে কত হয়? 298 হয়। 50-এর সাথে যদি আমরা 273 যোগ করি তাহলে কত হবে? হবে হচ্ছে আমাদের কাছে কত? 323, তাই না? 323 আসবে হচ্ছে ব্যাপারটা আর কি, এরকম। তাহলে তুমি এবার চলো, তো আমরা কি জানি? V2 ডিভাইডেড বাই V1 সমান T2 ডিভাইডেড বাই T1, তাই তো ব্যাপারটা? আচ্ছা, আমরা কি বের করবো? V2 বের করবো। তাহলে V2 সমান তাহলে কি লেখা যায়? T2 মানে 323 ডিভাইডেড বাই 298 ইন্টু কত আসতেছে? ইন্টু আসতেছে V1। আচ্ছা, V1 এর তো মান ছিল একটা, তাই না? ব্যাপারটা বলতো ভাইয়া, V1 এর মান হচ্ছে কত ছিল? 5 লিটার। আমি একবার 5 লিটারই লিখলাম। এখন V2 এর মানটা ক্যালকুলেশন তোমাকে করতে হবে। তাই তুমি কেমনে ক্যালকুলেশন করবা? ধরলাম এটাকে আমরা যদি 300 ধরি, খুবই ক্লোজ যেহেতু মানটা, এটা যদি হিসাব নিকাশ করি তাহলে যদি 1 পয়েন্ট সামথিং আসছে, তাহলে 5 ইন্টু 1 পয়েন্ট সামথিং করে তাহলে কত আসে? যে 5 এর থেকে বেশি আসবে আর কি, তাই না? তাই 5 এর থেকে দেখো এখানে অপশনগুলো বেশ কয়েকটা আছে, 5.4 আছে, 5.5 আছে, 6.5 আছে। সো এক্ষেত্রে তোমাকে কিন্তু আসলে একটু ক্যালকুলেটরের সহযোগিতা নেওয়া লাগবে। তো ক্যালকুলেটর সহযোগিতা তুমি যদি নাও তাহলে সেক্ষেত্রে তুমি আসলে এখান থেকে সঠিকভাবে অ্যান্সারটা আসলে বের করতে পারবে আর কি। আদারওয়াইজ আসলে এখান থেকে এই ক্যালকুলেশন খালি মুখে মুখে এভাবে করাটা সম্ভব না। বুঝতে পারছি ব্যাপারটা? তাই তুমি একটা কাজ করো, আমি একটু তোমাদের হয়ে একটু ক্যালকুলেটর একটু চেপে দেখতে চাই যে আসলে এখানে অ্যান্সারটা কত আসে আর কি। ওকে, একটু আমরা এই জায়গায় একটু সময় নিচ্ছি যে কত আসতেছে। এটা তো অনেক আগের প্রশ্ন, তো ক্যালকুলেটর এখানে ইউজ হইতো। তাহলে কি করছি আমরা? 323 ডিভাইডেড 323 ইন্টু দেখলাম 5
ডিভাইডেড বাই আমরা নিচ্ছি হচ্ছে 298 আর কি। ওকে, তাহলে 5.4 আসছে অ্যান্সারটা, তাহলে 5.419, 5.419, তাহলে কোনটা হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে হচ্ছে এ নাম্বারটা হবে অ্যান্সার আর কি। বুঝতে পারছি ব্যাপারটা আমরা? আচ্ছা, সো এই ব্যাপারগুলোর দিকে আমরা একটু যেন নজর রাখি। হ্যাঁ, 9 নাম্বার, পরম শূন্য তাপমাত্রায় নিচের কোনটি সত্য? পরম শূন্য তাপমাত্রা যেন কোনটা? যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, তাই না? তাহলে গ্যাসের আয়তন শূন্য হয়, এইটা হচ্ছে একটা অপশন। তাহলে গ্যাসের আয়তন তো শূন্য হয়, তো গ্যাসের আয়তন 273 মিলিমিটার হয়, মিলিলিটার হয়, এটা তো সম্ভব না, তাই না ভাই? তাহলে কোন অ্যান্সারটা হবে? এই নাম্বারটা। এবার যাই জৈব যৌগের পার্টের মধ্যে আর কি। জৈব যৌগ থেকে আসলে বেশ কিছু প্রশ্ন আছে, আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। জৈব যৌগ কাকে বলে জানো? জৈব যৌগ বলে হচ্ছে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন প্লাস হাইড্রোকার্বনের জাতক প্লাস হাইড্রোকার্বনের যে ডেরিভেটিভ বা জাতক, সেটাকে আমরা বলতেছি জৈব যৌগ। হাইড্রোকার্বন মানে সে কি থাকবে? কার্বন থাকবে আর হাইড্রোজেন থাকবে। আর ডেরিভেটিভ মানে কার্বন হাইড্রোজেনের বাইরে সেখানে কি থাকবে? নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, সালফার থাকতে পারে। এই সব কিছু মিলালে কি হয়? তাহলে সেখানে জৈব যৌগ হয় আর কি। তাহলে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, নাইট্রোজেন থাকবে, ফসফরাস থাকবে, সালফার থাকবে। সেগুলো কোনটা? 2 নাম্বারটা হচ্ছে অপশনটা আর কি। বুঝতে পারছি? আচ্ছা, যদি আমাদেরকে হাইড্রোকার্বন বলতো তখন শুধুমাত্র কিন্তু কার্বন এবং হাইড্রোজেন হতো। বি কেয়ারফুল। তারপর যাচ্ছে পরের প্রশ্নে, কোনটি হেটারোসাইক্লিক যৌগ? হেটারোসাইক্লিক মানে একটা সাইকেলের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের বাইরে অন্য কেউ থাকবে আর কি। এটা হচ্ছে মূল ব্যাপারটা। নাইট্রোবেনজিন কোনটা? বেনজিন থাকবে, বেনজিন থাকে, সেই বেনজিনের সাথে যদি তোমার কাছে একটা নাইট্রোমূলক থাকে, এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। ন্যাপথ্যালিন কাকে বলে? যদি তোমার কাছে কি থাকে, এই একটা বেনজিন, এই পাশে ধরো যে আরেকটা বেনজিনের মতো থাকলে সেটাকেই বলে ন্যাপথ্যালিন বলে। পিরিডিন কাকে বলে? পিরিডিনের সংকেতটা হচ্ছে এরকম, এখানে হচ্ছে বেনজিন বলয়ের মধ্যে কি থাকে বলতো? সেখানে নাইট্রোজেন থাকে কার্বনের জায়গায়। আর বেনজিন ডায়াজোনিয়াম সল্ট কাকে বলে? আমাদের কাছে একটা বেনজিন থাকে, সেখানে N2Cl, এটা হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট থাকে। তাহলে ব্যাপারটা তোর খেয়াল করো, হেটারোসাইক্লিক মানে কি? এই যে সাইক্লিক কম্পাউন্ড আছে বাট সেখানে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে আছে, এটা কিন্তু তাহলে হেটারোসাইক্লিক না। এটা একটা সাইক্লিক কম্পাউন্ড আছে বাট সাইকেলের মধ্যে শুধু কার্বন এবং হাইড্রোজেন আছে, অন্য কিছু কিন্তু কেউ নাই। এখানেও দেখো কার্বন এবং হাইড্রোজেন দিয়ে সাইকেল হয়েছে, বাট এখানে কিন্তু কার্বন এবং হাইড্রোজেনের বাইরে কেউ নেই। বাট এইখানে যে সাইকেলটা হয়েছে সেই সাইকেলের মধ্যে এই কার্বন এবং হাইড্রোজেনের বাইরেও নাইট্রোজেন আছে। তাহলে কোনটা অ্যান্সারটা হবে? তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে সি নাম্বারটা। পিরিডিন হচ্ছে একটা হেটারোসাইক্লিক যৌগ। এবার যে পরের প্রশ্নে, অ্যাস্টারের সাধারণ সংকেত কোনটা? অ্যাস্টার তাহলে কোনটা যেন? COO যেখানে থাকে এটা নাম হচ্ছে অ্যাস্টার বলে আর কি। তাহলে এটা তাহলে কি হলো? এইটা হচ্ছে আমাদের কাছে সংকেত। প্রথমটা কি? অ্যাসিড। 3 নাম্বারটা হচ্ছে এলডিহাইড, 4 নাম্বারটা হচ্ছে কিটোন। এবার যাই হচ্ছে পরের পার্টে, CH3CH ডাবল বন্ড CH CHOH CH3 যৌগে কতটি স্টেরিও আইসোমার সম্ভব? স্টেরিও মানে কি হবে সেখানে? যেমন সেখানে জ্যামিতিক হবে, যেমন সেখানে জ্যামিতিক হতে পারে, তেমন সেখানে আবার আলোক সমন্বয়ও হবে। তো দুটাই হবে কিন্তু আর কি এখান থেকে। ওকে, চলো দেখি আগে। ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের সাথে CH3 আর H দুইটা আসলে সেম না। এখানে H আছে আর এই টোটালটা আছে, তার মানে এখানে সিস ট্রান্স হতে পারে, মানে এখানে জ্যামিতিক হবে। জ্যামিতিক হলে তাহলে কি হবে? সিসও হবে, ট্রান্সও হবে আর কি। তাহলে দুইটা। আবার দেখো এইদিকে তো আমাদের কাছে কাইরাল কার্বন নাই, কিন্তু এইখানে কাইরাল কার্বন আছে। এই যে এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। কেন? কারণ দেখো এই হচ্ছে একটা গ্রুপ, এই হাইড্রোজেন একটা গ্রুপ, আর টোটালটা হচ্ছে আরেকটা গ্রুপ, তাই না? এই ওএইচটা হচ্ছে একটা গ্রুপ। তাহলে 4টা ভিন্ন ভিন্ন একযোজি গ্রুপ এখানে আছে। তাহলে এটা একটা কি হইলো তোমাদের কাছে? কাইরাল কার্বন হয়েছে। আর কাইরাল কার্বন হওয়া মানে এটা আলোক সমন্বয় এখানে থাকবে। তাহলে আলোক সমন্বয় থাকলে একটা ডি টাইপের থাকবে, একটা এল টাইপের থাকবে। তাহলে একটা সিস হবে, একটা ট্রান্স হবে, একটা ডি হবে, একটা এল হবে। তো ইন টোটালি কয়টা হইলো? ইন টোটালি 4টা এখানে তোমাদের কাছে কি দাঁড়াবে? স্টেরিও আইসোমার দাঁড়াবে আর কি। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে। গ্লুকোজের আলোক সমন্বয় সংখ্যা কতটি? গ্লুকোজের ক্ষেত্রে গ্লুকোজের সংকেতটা তোমাদের জানা আছে সবারই না? এই যে গ্লুকোজের ক্ষেত্রে আমরা যখন লিখব সি, কয়টা থাকবে এখানে? কার্বন, কার্বন থাকবে হচ্ছে 6টা, কার্বন থাকবে হচ্ছে 6টা লিখছি না? হ্যাঁ লিখছি। CH2OH, এখানে ডান পাশে OH, এখানে হলো H, এখানে হলো OH, এখানে হলো OH, এখানে H, এখানে হলো OH, এখানে হলো H। তাহলে এখানে কাইরাল কার্বন কয়টা আছে? গ্লুকোজের মধ্যে কাইরাল কার্বন, এই যে একটা 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 কাইরাল কার্বন। তাহলে কয়টা হলো? 4টা। আমরা জানি আলোক সমন্বয় সংখ্যা বের করে কেমনে? 2n। এনটা কি? এন হচ্ছে কাইরাল কার্বনের সংখ্যা। তাহলে 2 করে দিলে কত আসবে? 16। তাহলে কোনটা হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে হচ্ছে এই যে গ্লুকোজের আলোক সমন্বয় দিলে কয়টা হবে? 16টা আর কি। এবার যে কোনটা? ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভিং।
কেউ যদি ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায় তখন তাকে বলা হয় ইলেকট্রোফাইল বলে। তাহলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ কে দেখাবে বলতো? যারা হচ্ছে প্লাস এরা দেখাবে, অথবা যারা হচ্ছে কি, যারা হচ্ছে অষ্টক অপূর্ণ আছে, যারা হচ্ছে অষ্টক অপূর্ণ আছে। কিছু কি তোমার মনে পড়লো? ওই যে আমরা লুইস অ্যাসিড পড়ছিলাম না, তাহলে লুইস অ্যাসিডের সাথে মিল আছে। লুইস অ্যাসিড গুলাই তোমার কি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। তাহলে দেখো তো খুঁজে প্লাস আছে কোথাও? নাই। কিন্তু AlCl3 আগে যেটা আমরা পড়ছিলাম এটা কিন্তু আছে, এমনি অষ্টক অপূর্ণ আছে, এই জন্য এটাকে আমরা কি বলতে পারতেছি? ইলেকট্রোফাইল বলতে পারতেছি। পরের পার্টে যাই, নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিয়াস লাভিং। নিউক্লিয়াস লাভিং, নিউক্লিয়াস লাভিং মানে কি? যারা কিনা পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ দেখায়। তাহলে এরা তাহলে কারা হবে? যে কোনো নেগেটিভ চার্জ হবে, অথবা যাদের মধ্যে লোন পেয়ার ইলেকট্রন থাকবে। লোন পেয়ার ইলেকট্রন থাকবে, তাহলে তোমার কাছে কি হিসেবে কাজ করতে পারবে? নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে আর কি। তাহলে তুমি দেখো, এইটা হচ্ছে প্লাস, এটা হবে না। এটা প্লাস, এটা হবে না। Al3 এর মধ্যে কি ইলেকট্রনের ঘাটতি আছে, এটা হবে না। তাহলে H2 এর ক্ষেত্রে দেখো দুইটা লোন পেয়ার আছে। লোন পেয়ার থাকা মানে সে কি হিসেবে কাজ করবে? সে এখানে একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে আর কি। আই গেস তোমাকে ব্যাপারটা বুঝাতে পারছি। ওকে, এবার যাও, সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন কোনটা? কার্বনের উপরে পজিটিভ চার্জ হলে তাকে বলা হয় কি? কার্বোক্যাটায়ন বলে। তাহলে কার্বোক্যাটায়ন কি হতে পারে? 3 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 1 ডিগ্রি হতে পারে, আর নর্মালি মিথাইল কার্বোক্যাটায়ন হতে পারে। কার্বোক্যাটায়নগুলোর ক্ষেত্রে কি হয়? যত বেশি ডিগ্রি ওটার ক্ষেত্রে স্থায়িত্ব তত বেশি। কেন? কারণ 1 ডিগ্রির ক্ষেত্রে একটা আর মূলক থাকে, 3 ডিগ্রির ক্ষেত্রে 3টা আর মূলক থাকে। যত আর মূলক যুক্ত হয় তত কার্বনের স্থায়িত্ব তত বাড়ে। কেন বাড়ে? কারণ কার্বনের উপরে পজিটিভ চার্জ থাকে মানে ইলেকট্রনের ঘাটতি থাকে, আর আর গ্রুপ থাকা মানে সেখানে ইলেকট্রনের পরিমাণটা বাড়ে। ইলেকট্রনের পরিমাণ বাড়া মানে স্থায়িত্ব বাড়ে। তাহলে 3 ডিগ্রি অর্থাৎ যেখানে 3টা আর মূলক আছে ওইটা তোমাদের কাছে বেশি স্থায়ী হবে আর কি। তাহলে দেখি তো, এইখানে দেখো 2টা আর মূলক, এখানে হচ্ছে একটা আর মূলক মানে CH3, এখানে হচ্ছে 3টা CH3 মানে 3টা আর আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে কি? এটা হচ্ছে আমাদের কাছে স্থায়ী কার্বোক্যাটায়ন। ব্যাপারটাকে বুঝতে পারছি? ওকে, এবার চলো যাই, বেনজিন বলয়ে 2টা প্রতিস্থাপক যুক্ত হলে যৌগটির কয়টি সমাণু সম্ভব? আচ্ছা, বেনজিন বলয়ের কথা বলতেছে তাই না? বেনজিন বলয় নিতেছি। তাহলে এই জায়গায় ধরো যে একটা প্রতিস্থাপক দিলাম আর, আচ্ছা, তাহলে এই একটা হচ্ছে আর, আরেকটা দিলাম হচ্ছে এখানে, তাহলে এইটা হচ্ছে একটা। আবার যদি ধরো যে আরেকটা বেনজিন বলয় নিছি, 2টা আরকেই আমরা বসাবো, এইখানে একটা আর বসাইছি, এখানে একটা আর বসাইছি, তাহলে 2টা সমাণু পেয়েছি। আবার ধরো বেনজিন বলয়ের মধ্যে আমরা এইখানে একটা আর যদি বসাই, তাহলে এইখানে একটা আর বসাইছি, আর কি বসাইতে পারবো না? তাহলে একটা বসাইছি অর্থ পজিশনে, একটা বসাইছি প্যারা পজিশনে, একটা বসাইছি হচ্ছে মেটা পজিশনে। তার মানে এখানে 3টা, যদি 2টা প্রতিস্থাপক যদি থাকে তো তখন 3টা সমাণু পাওয়া সম্ভব। তাহলে কোনটা অ্যান্সারটা হবে? অ্যান্সারটা হবে হচ্ছে সি নাম্বারটা আর কি। বুঝলাম? আচ্ছা, এবার চলো দেখি পরের পার্টটা। নিচের কোন যৌগটির ক্ষেত্রে জ্যামিতিক সমতা প্রদর্শন করে? জ্যামিতিক সমতা প্রদর্শন করার শর্ত কি? কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, ডাবল বন্ডের দুই পাশে যারা আছে তারা সেম হওয়া যাবে না। দেখো তো, কার্বন বন্ডের এই জায়গায় CH3 আছে, এই যে H আছে, দুটো তো ভিন্ন ভিন্ন, শর্ত মানছে। কিন্তু দেখো এই কার্বনের পাশে যে 2টা হাইড্রোজেন আছে, 2টা আবার তাহলে কেমন সেম হইলো? তাহলে এটা কিন্তু হবে না। তারপর CH3 তো আরো আগেই হবে না, ডাবল বন্ড নাই। তারপর হচ্ছে কি H2C এটা তো হবে না। বাট এইখানে তুমি খেয়াল করে দেখো, একটা হাইড্রোজেন এই যে Cl, একটা হাইড্রোজেন এই যে Cl, তার মানে কি এই হাইড্রোজেন আর এই ক্লোরিন সমান? অবশ্যই সমান না, দুটো ভিন্ন ভিন্ন। হাইড্রোজেন এবং এই যে ক্লোরিন দুটো সমান না, দুটো ভিন্ন ভিন্ন আর কি। তার মানে এখান থেকে কি হতে পারে? জ্যামিতিক সমতা হবে। তাহলে কোনটা অ্যান্সারটা হবে? অ্যান্সারটা হবে হচ্ছে ডি নাম্বারটা আর কি। বুঝলাম? ওকে, এর পরের পার্টে যাই। কোন যৌগটি অধিক অম্লীয়? অধিক অম্লীয়, হ্যাঁ, ট্রিপল বন্ড থাকলে অম্ল ধর্ম থাকে। অর্থাৎ তোমাকে যদি একটু বলে রাখি যে অ্যালকাইনগুলো হচ্ছে অম্লধর্মী। কোনটা? অ্যালকাইন অম্লধর্মী। তবে অ্যালকাইন 1 যেখানে প্রান্তীয় কার্বনে ট্রিপল বন্ড আছে সেটা তোমার কাছে কি আসলে অম্লধর্মী হবে। তাহলে কোনটা হবে? এই 2 নাম্বারটা হবে অ্যান্সারটা আর কি। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, এ বলছে ওজোনালাইসিস বিক্রিয়ায় কোন অ্যালকিন থেকে প্রোপানেল অ্যান্ড প্রোপানন তৈরি হয় আর কি। তোমাদের যদি তোমরা এই মাস্টার ক্লাসটা করে থাকো তাহলে তোমার বোঝার কথা যে এইখানে ওজোনালাইসিস বিক্রিয়া নিয়ে যথেষ্ট ইলাবোরেটলি কাজ করা হয়েছে। তো বোঝার ওটা তোমাকে বলে দিই। প্রোপানেল মানে কোনটা জানো? প্রোপানেল মানে CH3 CH2, তারপরে কি আছে? এইটা হলো আমাদের কাছে প্রোপানেল। আমি বলেছিলাম। আর যে প্রোপানন যদি বলি তাহলে প্রোপানন দেখতে কিরকম? এইটা হচ্ছে আমাদের কাছে প্রোপানন, CH3CO CH3। কি বলছিলাম? 2টা প্রোডাক্ট লেখার পরে তুমি এই অক্সিজেনগুলো শুধু মুছে দিবা। মুছে দিলে অক্সিজেনগুলো তুমি যদি এখান থেকে মুছে দাও, মুছে দিলে এইটাকে তুমি হচ্ছে ডাবল বন্ড বানাই ফেলবা। তুমি এদেরকে কি বলে ফেলবা? ডাবল বন্ড বানাই ফেলবা। সরি, তুমি এদেরকে
ডাবল বন্ড করে ফেলবা, এই যে এটাকে ডাবল বন্ড করে ফেলছো। তাহলে এবার সংখ্যা তাহলে কি হলো, CH3 CH2 C ডাবল বন্ড, সি এর সাথে দুইটা CH3 যুক্ত থাকবে আর কি। তাহলে দেখি CH3 CH2 CH3 CH2 CH CH ডাবল বন্ড সি এর সাথে দুইটা CH3, তাহলে কোনটা অ্যান্সারটা হলো এটা। আগে অপশন দেখবা না, আগে কি করবা, আগে হচ্ছে তোমার কাছে প্রোডাক্ট যেগুলো আছে প্রোডাক্ট থেকে তুমি তোমার একটা অ্যান্সার আগে বের করে নিবা, তারপর তুমি আসলে অপশনগুলোর দিকে তাকাবা আর কি। ঠিক আছে ভাই ব্যাপারটা? এটা আমি তোমাকে বলবো অনুগ্রহ করে তুমি একটু মাস্টার ক্লাসটা একটু দেখো। মাস্টার ক্লাসটা মনে হয় 3 ঘন্টার একটা ক্লাস। তোমার যদি মাস্টার ক্লাসটা কারো যদি দেখতে অসুবিধা মনে হয়, তবু আমি তোমাকে বলবো আলাদা করে ওজোনালাইসিস নিয়ে আলাদা করে এই ভিডিও করা আছে, যে ভিডিওটা আমি হচ্ছে সাস্টে পরীক্ষার আগে করেছিলাম। সো তোমরা একটু কাইন্ডলি এই ভিডিওটা দেখলে ওজোনালাইসিসটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। এবার আসো, CH3 CH2 CH2 Cl সোডিয়াম এর সাথে বিক্রিয়া করলে M তৈরি হয়েছে আর কি। এটা কি বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের কাছে উডস বিক্রিয়া। কি বিক্রিয়া? উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া যেন কি হয়, ছোটবেলা থেকে শিখে আসছো যে যতটা কার্বন থাকে কার্বন সংখ্যা তাহলে কি হয়, ওখানে গিয়ে ডাবল হয়। কার্বন সংখ্যা আছে কয়টা এখানে? 3টা। তাহলে প্রোডাক্ট যেটা হবে তাহলে 3 দুগুণে তাহলে কত হয়? 6। তো 6 কার্বনের যে যৌগটা হবে সেটার নাম আসলে কি বলতে পারতেছি আমরা? হেক্সেন। 6 কার্বনের একটা অ্যালকেন তৈরি হয়েছে আর কি। তাহলে উডস বিক্রিয়া কি উৎপন্ন হয়? অ্যালকেন। কত কার্বন বিশিষ্ট? যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড থাকে তার দ্বিগুণ কার্বন বিশিষ্ট লেখছে আর কি এখানে। হ্যাঁ, ওকে। ক্লিমেনসন বিজারণে বেনজালডিহাইড হতে নিম্নের কোনটি উৎপন্ন হয়? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া আসলে কি জিনিস? যে বিক্রিয়ায় CO মূলক থেকে CH2 মূলকে পরিণত হয়, কার উপস্থিতিতে? জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl এর উপস্থিতিতে কাজটা করে আর কি। বুঝলাম? আচ্ছা, এবার প্রশ্ন বলছে কি বেনজালডিহাইড থেকে। এই যে বেনজিন নিলাম, বেনজালডিহাইড মানে কি? এটাই তো বেনজালডিহাইড। যখনই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া চালাইছো তখন কি উৎপন্ন হবে এখানে? CO মূলকটা CH2 মূলকে পরিণত হয়েছে, তাহলে কি হলো? CH3 হয়ে গেল না? তো মেনলি এটাকে তখন কি বলি আমরা? এটাকে তখন আমরা টলুইন বলি আর কি। কি বলি বলতো ভাইয়া? টলুইন বলি আর কি। ঠিক আছে, তাহলে সি নাম্বারটা হচ্ছে অপশন গেল। এবার যে পরের প্রশ্নে, একটি জৈব যৌগে N শনাক্ত করতে পরীক্ষাটির নাম বলো। N মানে কি? নাইট্রোজেন। যে নাইট্রোজেন, সালফার, তারপরে ধরো যে মেইন কথা হচ্ছে ডেরিভেটিভের জন্য আমরা যেগুলো বলছিলাম নাইট্রোজেন, সালফার, ফসফরাস থাকে, সো এদেরকে শনাক্তকরণের জন্য একটা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার নাম কি আসলে? লেসাইন পরীক্ষার সাহায্যে এই জৈব যৌগের মধ্যে অন্যান্য যে পরমাণু যেগুলো আছে যেমন নাইট্রোজেন, সালফার, এগুলো আসলে শনাক্ত করা যায় আর কি। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া আসলে কাকে বলে? আর থাকে, CO থাকে, NH2 থাকে, মানে অ্যামাইড থাকে। এর সাথে আমরা ব্রোমিন দেই, তার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিই। দিলে কি হয়? এই CO মূলকটা চেঞ্জ হয়, কি হিসেবে চলে যায়? কার্বন ডাইঅক্সাইড হিসেবে চলে যায়, গিয়ে সোডিয়াম কার্বনেট তৈরি করে। আর আর NH2 যেটা আছে, NH2 নামে একটা নতুন যৌগ তৈরি করে। এইটাই কিন্তু আমাদের কাছে প্রাইমারি এমিন। কি বলে এটাকে আমাদের কাছে? প্রাইমারি এমিন, কারণ এখানে একটা আর মূলক যুক্ত আছে। তাহলে কোনটা অ্যান্সারটা হবে? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় প্রাইমারি এমিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? প্রাইমারি এমিন উৎপন্ন হয়। এবার যে পরের পার্টে, নিচের কোন যৌগটি ফেহলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে অধক্ষেপ তৈরি করে? আচ্ছা, ফেহলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে কে? বিক্রিয়া করে হচ্ছে এলডিহাইড গুলো করে, মাথায় রাখতে হবে কথাটা, এলডিহাইড করে। আরেকটা মাথায় রাখতে হবে কে করে? HCOOH, এইটা করে, এই দুটো যৌগ করে। এটা হচ্ছে এলডিহাইডটা করে, আর এটা হচ্ছে মিথানোইক অ্যাসিড করে। তাহলে আমরা একটু দেখি, এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড, সো এটা হবে না। এটা হচ্ছে কিটোন, না এটা হচ্ছে একটা কি বলে এটাকে? অ্যানহাইড্রাইড, সো অ্যানহাইড্রাইড আসলে করবে না। এইটার নাম হচ্ছে কি? কিটোন, সো কিটোন আসলে করবে না। বাট এই যে এলডিহাইড আছে 1 নম্বরে, এইটা আসলে আমাদের কাছে কি এই ফেরিং দ্রবণের সাথে বিক্রিয়াটা করবে আর কি। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে। কোন যৌগটি এলিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম হিসেবে বিক্রিয়া করে বা ধর্ম প্রদর্শন করে? তাহলে আমরা যদি দেখি একটু, এই যে বেনজিন আছে, সাথে যদি দিই আমরা CH3, এটা হচ্ছে আমাদের এলিফেটিক পার্ট, আর এইটা হলো আমাদের কাছে অ্যারোমেটিক পার্ট। তাহলে এলিফেটিক এবং অ্যারোমেটিক দুটো পার্ট কোথায় আছে? টলুইনে আছে। তাহলে কোনটা অ্যান্সারটা হবে? অ্যান্সারটা হবে হচ্ছে সি নাম্বারটা আর কি। বুঝলাম? ওকে। এবার যদি যাই, কার্বিন এমিন গঠন করে কোন যৌগ আর কি। আচ্ছা, কার্বিন এমিন কাকে বলে? তুমি যদি ওই জায়গায় কি নাও, প্রাইমারি এমিন নাও, ঠিক আছে? তো তুমি যদি ওই জায়গায় কি নাও, প্রাইমারি এমিন বলতে কি, তোমাদের কাছে ধরো যে আমরা NH2 নিছি আর কি, অর্থাৎ এনিলিন নিছি। এর সাথে যদি আমরা কি দিলাম, এর সাথে আমরা দিলাম হচ্ছে ক্লোরোফর্মের বিক্রিয়া দিছি, CaCl3 ইন প্রেজেন্স অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার।
তখন এ আর এন সি তৈরি হয়, এটার নাম বলি আমরা কার্বিল এমিন বলি আর কি। তাহলে কার্বিল এমিন যে পরীক্ষাটা হবে এটা তাহলে আমাদের কাছে কে দিল আর কি, এটা দিবে হচ্ছে আমাদের কাছে এনিলিন দিবে। পাশাপাশি কার্বিল এমিন পরীক্ষা আসলে প্রাইমারি এমিনও দেয়, তার আসলে এ আর বি দুইটাই আসলে অপশনের দিকে যাওয়া উচিত। সো এখানে তোমাদের কাছে আসলে দুটো অপশনই কারেক্ট, তবে আসলে যেহেতু এমসিকিউ তো আমাদের একটা অপশন আসলে দাগাইতে হয়, তো সেক্ষেত্রে আসলে তুমি 2 নাম্বারটার দিকে যাবা এরকম। বাট আসলে দুটোই অপশনে কারেক্ট, কারণ হচ্ছে যে কি দুই এনিলিন এবং প্রাইমারি এমিন দুটোই আসলে আমাদের কাছে ক্যারোল এমিন টেস্ট আসলে দেয় আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা যাই পরবর্তী পার্টের মধ্যে গিয়ে, যে যখন COOH গ্রুপটা বেনজিন চক্রের প্রতিস্থাপক হিসেবে যুক্ত থাকে তখন সেটা আগত গ্রুপকে কোথায় বসাবে আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম বলতেছে, তাই না। তাহলে বেনজিন বলয়ের মধ্যে গ্রুপ ধরে যুক্ত আছে COOH। COOH এর নিচে অলরেডি একটা মেটা ডিরেক্টিং বা মেটা নির্দেশক বলে আর কি। যদি আমরা একটা নতুন গ্রুপ ধরে জি গ্রুপকে নিয়ে আসছি, সে কোথায় বসাবে, সে এই পজিশনগুলোর মধ্যে বসাবে, অর্থাৎ সে মেটা পজিশনের মধ্যে বসাবে আর কি। তাহলে মেটা গ্রুপ সে কি করে, মেটা পজিশনে কাউকে বসে। তাহলে কোনটা অ্যান্সারটা হবে, তার অ্যান্সারটা হবে হচ্ছে সি নাম্বারটা আর কি, বুঝতে পারছি। যদি এখানে CH3 না থেকে, সরি COOH না থেকে যদি CH3 থাকতো তখন সেটা কি হতো তখন সেটা হচ্ছে যে অর্থ বা প্যারা হইতো আর কি, এরকম। এবার যদি যাই পরেরটাকে, কোনটির ক্ষেত্রে ক্ষারকত্ব বেশি। এখানে আমাদের কাছে কি কি অপশন আছে, একটা আছে হচ্ছে অ্যামোনিয়া আছে, একটা হচ্ছে আমাদের কাছে এনিলিন আছে ArNH2, একটা আছে NH2 আছে, একটা হচ্ছে মিথাইল এমিন আছে, এটা হচ্ছে কি মিথাইল এমিন মানে ধরো যে MECNH2, তার মানে এটাকে আমরা কি বলতে পারি 1 ডিগ্রি এমিন বলতে পারি। আর এটা কি ডাইমিথাইল এমিন, মানে ডাইমিথাইল এমিন আমাদের কাছে এইরকম আছে, তো এটাকে আমরা কি বলতে পারি 2 ডিগ্রি এমিন। তাহলে ক্ষারকত্ব এর ক্ষেত্রে ক্রমটা এমন কেমন আসলে, ক্রমটা হচ্ছে এরকম 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, ঠিক আছে, এরকম করে কিন্তু ক্রমটা, তাই না। তাহলে কোনটা সবচেয়ে বেশি হওয়ার কথা, সবচেয়ে বেশি হবে হচ্ছে 2 ডিগ্রিটা বেশি আর কি। তাহলে কোনটা হবে অ্যান্সারটা, ডি নাম্বারটা, ডাইমিথাইল এমিন যেটা আছে সেটা। এবার যে পরের পার্টে, অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধনের দৈর্ঘ্য কত, কার্বন কার্বন দ্বিবন্ধনের দৈর্ঘ্য কত। যখন অ্যালকেন অ্যালকেনে তুমি যদি চিন্তা করো, অ্যালকেন অ্যালকেনে কার্বন কার্বন দ্বিবন্ধন মানে কার্বন কার্বন একক বন্ধনের দৈর্ঘ্য কত 0.154, দ্বিবন্ধন হইলে সেটা কত হয় 0.134। তোমার যদি সেটা ট্রিপল বন্ড যদি হয় সেক্ষেত্রে কত 0.121। আর যদি সেটা বেনজিন হয়, যদি সেটা এটা যদি বেনজিনে হইতো, বেনজিন যদি হইতো তখন হইতো 0.139 হইতো আর কি, বুঝতে পারছি। আচ্ছা, তো আমাদের কাছে কি চাইছে, শুধু অ্যালকিন চাইছে না, অ্যালকিন চাইছে মানে হচ্ছে এটা 0.139। তাহলে কোনটা অ্যান্সারটা হবে, 2 নাম্বারটা হবে হচ্ছে অ্যান্সারটা। এবার যে পরের পার্টে, নিচের কোন অ্যালকাইল হ্যালাইডটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় SN1 বিক্রিয়াটার কৌশল অনুসরণ করে। SN1 এর ক্ষেত্রে তোমরা জানো যে অ্যালকাইল হ্যালাইডটার ক্ষেত্রে কেমন হয় 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি এরকম টাইপের কিন্তু হয়। যত বেশি ডিগ্রি তত আসলে SN1 বিক্রিয়া আর কি, ঠিক আছে। কি বললাম, যত বেশি ডিগ্রি থাকবে তত আসলে SN1 বিক্রিয়া আর কি। তো চলো তো দেখি কোথায় বেশি ডিগ্রি আছে। এটা হচ্ছে আমাদের কাছে কোনো ডিগ্রি নাই, বাট এখানে ধরো 2টা CH3 আছে, তার মানে 2 ডিগ্রি। এখানে আছে CH3 CH2 একটা আছে, তার এটা হচ্ছে 1 ডিগ্রি। CH3 আছে 3টা, তার মানে এটা হচ্ছে আমাদের কাছে 3 ডিগ্রি। আমরা বলছি কি SN1 কার জন্য ভালো হবে, 3 ডিগ্রির জন্য ভালো হবে। তাহলে কোনটা অ্যান্সারটা হবে, সি নাম্বারটা হবে হচ্ছে অ্যান্সার। এবার যে পরের পার্টে, নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়ায় নিচের কোন যৌগটি নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে, কি উৎপন্ন করে, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। আচ্ছা, নাইট্রাস অ্যাসিড যেন কোনটা, HNO2, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। তুমি যদি নাইট্রাস অ্যাসিডের সাথে কার বিক্রিয়া দাও, RNH2, RNH2 এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন। তুমি যদি তার সাথে সেকেন্ডারি অ্যামিন বা 2 ডিগ্রি বিক্রিয়া দাও, তুমি যদি তার সাথে 3 ডিগ্রি যদি বিক্রিয়া দাও তখন কি কি ঘটে। প্রাইমারি অ্যামিনের বিক্রিয়া দিলে উৎপন্ন হয় নাইট্রোজেন গ্যাস প্লাস অ্যালকোহল উৎপন্ন হবে। 2 ডিগ্রি অ্যামিনের সাথে যদি বিক্রিয়া দাও তখন উৎপন্ন হবে হচ্ছে নাইট্রোসো যৌগ উৎপন্ন হয়। 3 ডিগ্রির সাথে বিক্রিয়া করলে লবণ উৎপন্ন হয় আর কি, বুঝতে পারছি কথাটা। আমাকে বলছে কি নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কোন যৌগটি নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে, তাহলে সেটা কোনটা হবে, প্রাইমারি অ্যামিন যেটা আছে সেটা। প্রাইমারি অ্যামিন কোথায় আছে, এটা তো আমার কাছে এনলেন, সো এটা হবে না। 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রিটা হবে না। তারপর বলছে এটা 3 ডিগ্রি, 3 ডিগ্রি হবে না। সো 1 ডিগ্রি যেটা আছে বা প্রাইমারি এমিন যেটা আছে এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার আরই। তাহলে কোনটা হলো, সি নাম্বারটা। এবার চলো যে পরের প্রশ্নে, নিচের কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়াটা দেয় না। আয়োডোফর্ম বিক্রিয়া দেয় কে কে, কারা বিক্রিয়া দিবে, যাদের মাঝখানে CO মূলকটা আছে তারা আয়োডোফর্ম বিক্রিয়াটা দিবে, CH3CO। এটা হচ্ছে 1। 2 নাম্বার কথা, যারা হচ্ছে ইথানল, যারা ইথানল থাকলে সে আয়োডোফর্ম বিক্রিয়া দিবে, 2 নাম্বার গেল। 3 নাম্বার কথা, অ্যালকোহল 2, অ্যালকোহল 2 যাদের
অ্যালকোহলের মধ্যে 2 নাম্বার কার্বনে OH আছে, তারা হচ্ছে কি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। তার আয়োডোফর্ম বিক্রিয়া দিবে কয়জন? 3 জন। একটা হচ্ছে CH3CO থাকতে হবে, ইথানল হবে অথবা অ্যালকোহল 2 হবে। অপশন তাহলে চেক করি। CH3OH, এখানে তো ইথানল না, তাহলে এটা হবে না। তারপর কি বলছে 3 নাম্বারটা? CH3CHO, তাহলে CH3CO তারপরে হলো H, এটাই তো অপশনটা নাকি? তাহলে দেখো এইটার সাথে মিলতেছে কি 1 নাম্বারের সাথে? হ্যাঁ, 1 নাম্বারের সাথে মিলতেছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার আর কি। বাকিগুলো কি এরকম আছে? না, বাকিগুলো এরকম তো নাই। সরি, কোনটা আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না বলছে, তাই তো? আমি ভাবছিলাম যে কোনটা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। আচ্ছা, একটু তাহলে খেয়াল করি আমরা আয়োডোফর্ম বিক্রিয়ায় তাহলে কোনটা কোনটা দেয় না বলছে, তাই না ব্যাপারটা? ওকে, তাহলে 1 নাম্বারটা কি আসলে? 1 নাম্বার বিক্রিয়াটা তো আসলে দিবে না, যেটা দিবে না এটাই তো আমাদের কাছে অ্যান্সার, তাই না? তাহলে 1 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি? ওকে, সরি। বাট অন্যরা কিন্তু দিবে। 2 নাম্বারটা দেখো ইথানল আছে, 3 নাম্বারটা ধরো যে দিবে, 4 নাম্বারটাও দিবে আর কি আসলে। গেল। এবার বলছে কি, আমরা চলে আসলাম কোথায়? আসলাম হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার, পরিমাণগত রসায়নে। কি বলছে এখানে? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা? হ্যাঁ, সেটা কোনটা যেন? আমরা মনে হয় একটা শর্টকাট পড়ছিলাম যে সি থাকলেই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এটা মনে রাখার সুবিধার্থে আর কি, এরকম। বাট এই সিএল হচ্ছে ব্যতিক্রম। মনে রাখতে পারো চাইলে, তোমার ক্ষেত্রে আসলে যদি এমসিকিউ তুমি দেখাচ্ছ আর কি। তাহলে এখানে ধরো যে এইটা, বাট এই সিএলটা বলছিলাম ব্যতিক্রম, সেই সিএল না আসলে। তাহলে কোনটা অপশনটা হবে? অ্যান্সারটা হচ্ছে এইটা। একদম মুখস্থ টাইপের, হ্যাঁ, এটা কিন্তু আসলে তোমার দেখে বুঝে বলার কিছু নেই। তো এই জন্য কেউ যদি শর্টকাট মুখস্থ রেখে যদি মনে রাখতে চাও তো রাখতে পারো, সমস্যা নেই। রক্তে গ্লুকোজের ঘনমাত্রা এত মোলার হলে এটাকে পিপিএম এ কনভার্ট করো। পিপিএম মানে কি? পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটারে যাইতে হবে। আর এম মানে হচ্ছে কি? এম মানে হচ্ছে মোল পার লিটারে আছে, এরকম। তাহলে আমাদের কাছে আছে কি 2 × 10⁻³ এত মোল পার লিটার। আমাকে কি করতে হবে? মোল থেকে আগে গ্রামে যাইতে হবে। তাহলে মোল থেকে গ্রামে যাওয়ার উপায় কি? তার আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। গ্লুকোজের আণবিক ভর কত? 180। তাহলে এবার কোথায় আসছি? গ্রাম পার লিটারে আসছি। এবার লাগবে কি? গ্রামকে মিলিলিটারে নিতে হবে। তাহলে 2 × 10⁻³ ইন্টু 180 ইন্টু 10⁻³ যদি করি, তখন গ্রাম থেকে মিলিগ্রামে আসছে। এবার দেখো 10⁻³ 10⁻³ কেটে দিছি, তাহলে এটা গেল 360 এত মিলিগ্রাম পার লিটার। এটি হচ্ছে আমাদের কাছে পিপিএম। তাহলে কোনটা অ্যান্সারটা হবে? অ্যান্সারটা হবে হচ্ছে 2 নাম্বারটা আর কি। বুঝতে পারছি তো? ওকে। 3 নম্বরে 37 নম্বরে কি বলছে এসে? 10 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে অণুর সংখ্যা কত বের করতে বলছে আর কি। আচ্ছা দেখি, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে অণুর সংখ্যা বের করতে বলছে, তাহলে 10 ডিভাইডেড বাই অক্সিজেনের অণুর ভর কত? 32, তাই না? আচ্ছা, ইন্টু আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 ইন্টু 10⁻23। তাহলে এইটাকে আমাকে এখন ক্যালকুলেট করে একটু হিসাবের মধ্যে আসতে হবে আর কি, তাই না ব্যাপারটা? আচ্ছা, তাহলে এটা আমি তাহলে কিভাবে ক্যালকুলেট করতে পারি আর কি? তোমরা এখন তাহলে একটু হিসাব করো দেখি যে এটাকে আসলে খালি মুখে ক্যালকুলেশন করা যাবে কিনা, সম্ভব কিনা আর কি এখানে। আচ্ছা, সম্ভব, অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব করতেছি? 10 দিয়ে আগে উপরেরটাকে গুণ করে দিই, তাহলে 60.2, হ্যাঁ, ডিভাইডেড বাই কি করতেছি 32 ইন্টু 10⁻23। এটা কি লেখা যায়? যায় কিনা খেয়াল করে দেখো তো। হ্যাঁ, লেখা যায়, কারণ এই 10 দিয়ে করলে এই দশমিকটা এক ঘর পরে আসছে। তাহলে 32 মানে কি? অ্যাপ্রক্সিমেটলি 30, উপরেটা হচ্ছে কি 60। তাহলে এই দুটোকে ভাগ করলে কি 2 এর কাছাকাছি আসবে না? 2 এর কাছাকাছি আসবে না? তাহলে 2 এর কাছাকাছি একটা ভ্যালু আর কি, 2 এর কাছাকাছি, নট 2 এক্স্যাক্টলি, ইন্টু 10⁻23। তাহলে 2 এর কাছাকাছি ভ্যালু দেখি কোনটা আছে? এই যে ডি নাম্বারটা আছে, 2 এর কাছাকাছি ভ্যালু আছে, সাথে 10⁻23 আছে। সো অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করে তুমি হচ্ছে যে অ্যান্সারটা এখান থেকে বের করতে পারো আর কি। এবার যে পরের পার্টে, 0.1 মোলার ঘনমাত্রার 500 মিলিলিটার জলীয় দ্রবণ থেকে তাপ প্রয়োগের পর কত পানি পাতিত করলে দ্রবণের ঘনমাত্রা এত হবে আর কি। অর্থাৎ লঘুকরণের ব্যাপার-স্যাপার। লঘুকরণ মানে কি? S1V1 সমান S2V2। তাহলে আমার কাছে দেখো, এটা হলো S1, এটা হচ্ছে V1, পরেরটা হচ্ছে S2, বের করতে হবে হচ্ছে কি V2। V2 মানে S1V1 ডিভাইডেড বাই S2। তাহলে S1 এর মান কত? 0.1, V1 এর মান কত? 500, S2 এর মান কত? 0.4। যদি কেটে দেই এখানে আমরা, তাহলে আসবে কত? 4। 4 দিয়ে 50কে কাটবে, তাহলে কত হয়? 4 12 হচ্ছে 48, তাহলে 125 আসবে আর কি। তুমি একটু হিসাব নিকাশ করে দেখো, তাহলে কত আসলো? 125 মিলিলিটার। তাহলে তাপ প্রয়োগের পর কত পানি পাতিত করলে বলছে আর কি, তাই না? তাহলে এখন তুমি একটা ব্যাপারটা হিসাব করে দেখো তো। পরবর্তীতে তোমার আয়তন হবে হচ্ছে এত বলছে, V2 হবে হচ্ছে এত। এইটা দেখে খুশি হয়ে কিন্তু 2 নাম্বারটা দাগাতে যাইও না। বলছে কত পানি পাতিত করলে,
তাই না? পানি কতটা তুমি আসলে সরাই নিছো আর কি এখান থেকে। তাহলে তোমার তো আগে ছিল কত 500, তাহলে 500 এখন তুমি সেটাকে বানাচ্ছ কোথায় গিয়ে 125, তাহলে 500 থেকে 125 বাদ দাও, তাহলে কত আসবে 375 মিলিলিটার পানি তুমি যদি পাতিত করে নাও তখন তোমার ক্ষেত্রে দ্রবণের ঘনমাত্রা হবে 0.4 হবে। তাহলে কোনটা অ্যান্সারটা হবে? অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। প্রশ্নটা একটু কিন্তু ট্রিক্স, হ্যাঁ, 125 আসছে, 125 কিন্তু অপশনের মধ্যেই আছে, বি কেয়ারফুল। 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের শক্তি মাত্রা বা ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা বের করতে বলছে। তাহলে আমরা কি জানি? ডাব্লু ইন্টু 1000 ডিভাইড বাই হলো এম ইন্টু ভি। আচ্ছা, এটা হলো ঘনমাত্রা। তো নর্মালি পার্সেন্টেজ থাকা মানে ডাব্লু বাই ভিতে দেওয়া আছে, তাহলে ডাব্লু হচ্ছে 5 ইন্টু গেল তাহলে 1000 ডিভাইড বাই এম এর মান কত? এম এর মান হচ্ছে 40, ভি এর মান কত? ভি এর মানটা হচ্ছে আমাদের কাছে 100। তাহলে এই যে 100, এই যে কাটলাম 10, এটা কাটতে তাহলে কত আসলো আমাদের কাছে? 4, তাহলে থাকলো কত? 5/4, 5/4 মানে 1.25, তাহলে 1.25 এত মোলার আর কি। বুঝতে পারছি? ওকে। এবার বলছে কি কোবাল্টের জারণ সংখ্যা বের করতে বলছে। এটা খুব ভালো প্রশ্ন একটা, সো এই ধরনের প্রশ্ন হইতে পারে। টোটালটা জারণ মান কত আসলে? 0, তাহলে তার মধ্যে এইটা হলো +3, কারণ সোডিয়ামের জারণ মান একটার ক্ষেত্রে হয় +1, তিনটার ক্ষেত্রে +3, তাহলে টোটালটা তাহলে কত হলো? -3। তাহলে ব্যাপারটার মধ্যে আসে এবার কোবাল্টের জারণ সংখ্যা বের করতে বলছে। তাহলে কোবাল্ট ধরলাম আসলে এক্স, NO2 যেটা আছে না, এটা জারণ মান কত জানো? -1, তাহলে কি হলো? -6 সমান দাঁড়ালো কত? -3। তাহলে এক্স সমান কি দাঁড়াইলো? +3। NO2 এর ক্ষেত্রে কিন্তু এটা -1, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে কোনটা অ্যান্সারটা হবে? অ্যান্সারটা হবে হচ্ছে সি নাম্বারটা, +3। গেল। তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের টাইট্রেশনে কোন নির্দেশকটি উপযুক্ত আর কি? তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষার, তাহলে দ্রবণের প্রকৃতি তাহলে কেমন হবে? দ্রবণের প্রকৃতি আসলে ক্ষারীয় মানে অ্যাসিডিক হবে আর কি। তাহলে অ্যাসিডিক দ্রবণের মধ্যে একটা ক্ষারীয় নির্দেশক দেওয়া লাগবে, যেটা কিনা আসলে কি মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড। তাহলে কোনটা হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে হচ্ছে মিথাইল রেড। গেল। এবার আসো যে এই বিক্রিয়ায় কি ঘটে আর কি বলছে। তাহলে একটু দেখি কি ঘটছে এখান থেকে। আচ্ছা, এখানে দেখো অক্সিজেনের জারণ মান এখানে ছিল -1, যেহেতু পারঅক্সাইড। এখানে হয়েছে কত? -2। তাহলে অক্সিজেন তাহলে কি করছে? -1 থেকে -2, তাহলে ইলেকট্রন সে কি করছে? গ্রহণ করছে। তাহলে এখানে গ্রহণ করা মানে আমাদের কাছে রিডাকশন করছে, এখান থেকে রিডাকশন করছে, তাই তো? আচ্ছা, আর কি ঘটছে ব্যাপারটার ক্ষেত্রে খেয়াল করে দেখো তো একটু। আবার এই অক্সিজেন -1 থেকে শুরু করে সে আবার কিসে পরিণত হয়েছে? আবার ধরো যে 0-তে পরিণত হয়েছে। তার মানে কি -1 থেকে 0-তে যাওয়া মানে কি ইলেকট্রন ত্যাগ করছে আর কি। তার মানে আবার এখান থেকে সে ইলেকট্রন ত্যাগ করছে, তাই রেডক্সও ঘটছে, অক্সিডেশনও ঘটছে। তাহলে জারণ বিজারণ উভয়ই কিন্তু এখানে ঘটছে এই বিক্রিয়ার ক্ষেত্রে, এটা কিন্তু বলছে এখানে, বি কেয়ারফুল, হ্যাঁ। আচ্ছা, তাহলে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং অক্সালিক অ্যাসিডের বিক্রিয়ায় বিক্রিয়ক দরের মোলার অনুপাত কত আর কি? তাহলে একটু ভালো প্রশ্ন কিন্তু এটা একটা। তাহলে KMnO4 তার সাথে দিছে হচ্ছে H2C2O4, তার সাথে থাকবে হচ্ছে তোমার অ্যাসিডিক মিডিয়ামে কাজ করতেছে, আমাকে ব্যালেন্স করা লাগবে না। কেন? কারণ +7, এখানে কার্বনের জারণ মান কত? +3। তাহলে +7 থেকে Mn এ কোথায় যাবে? Mn2+ যাবে। তার মানে ও আসলে কি? ও আসলে এখান থেকে 5টা ইলেকট্রন গ্রহণ করবে। আর কার্বন +3 থেকে কিসে কনভার্ট হবে? +4 এ কনভার্ট হবে। তাহলে একটা কার্বন থেকে একটা ইলেকট্রন ত্যাগ করবে, বরঞ্চ দুইটা কার্বন থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে কি করতে হবে? এই 2 দিয়ে একে গুণ, এই 5 দিয়ে একে গুণ। তাহলে KMnO4 এর সামনে বসছে কত? 2, H2C2O4 এর সামনে বসছে কত? 5। তাহলে এই দুইটার অনুপাত তাহলে কত হলো? 2:5। তাহলে কোনটা হবে? 2:5, বি নাম্বারটা হবে অ্যান্সার আর কি। বুঝতে পারছি? ওকে। ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে? ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে আর কি। তাহলে H+ গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করলে হাইড্রোজেন তৈরি হয়, বাট আমার লাগবে হাইড্রোজেন গ্যাস, তাহলে এটাকে 2, এটাকে 2, তাই তো? তাহলে হচ্ছে কি দুইটা H+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে তোমার হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে আর কি। তাহলে কয় মোল ইলেকট্রন গ্রহণ করছে? 2 মোল। তাহলে কত মোল চার্জ আসলে রাখছে এখানে? 2। তাহলে হচ্ছে 2 ফ্যারাডে আর কি। যত মোল ইলেকট্রন গ্রহণ করে অত ফ্যারাডে হয় আর কি। এভাবে তুমি মনে রাখতে পারো চাইলে। গেল? হ্যাঁ। কোনটিকে সবল তড়িৎ বিশ্লেষ্য বলে? তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের যে কোনো দ্রবণকে তুমি কি বলতেছো? আসলে সবল বলতেছো আর কি। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র
ক্ষার, এই জন্য এটা একটা কি সবল তড়িৎ বিশ্লেষ্য আর কি। এবার আসো 46 নাম্বারটা, তুতের দ্রবণে 15 মিনিট মানে এটা হচ্ছে টাইম 5 এম্পিয়ার কারেন্ট, এটা হচ্ছে আই প্রবাহ করলে কি পরিমাণ কপার জমা পড়বে। তাহলে কি করতে হবে, ডাব্লিউ সমান MIT ডিভাইডেড বাই হচ্ছে EF, এটা তাহলে এম এর মান কত আমাদের কাছে, এম এর মান হচ্ছে 63.5, আই এর মান হচ্ছে আমাদের কাছে কত 5, টি এর মান হচ্ছে 15 ইন্টু 60 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500, তাই তো। আচ্ছা, এটা একটা অনেক বড় ক্যালকুলেশন, খালি মুখে করা সম্ভব না, এই জায়গায় তোমার আসলে ক্যালকুলেটর ইউজ করা দরকার। তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো তো সেক্ষেত্রে অ্যান্সারটা আসবে কত 1.4 এরকম আসবে আর কি এটা। তো তুমি চাইলে এটাকে ক্যালকুলেটর ইউজ করে এটা করতে পারো। আর তোমার যদি এক্সামে এরকম কিছু একটা আসে তখন তুমি সেটাকে আসলে নর্মালাইজ করতে পারবা, এরকম একটা মান তোমাকে দেওয়া হবে আর কি, ঠিক আছে ব্যাপারটা। ওকে, তাহলে এটা তাহলে কত হলো 1.4805 এরকম টাইপের এত গ্রাম। নিচে আসতেছি, 1 ফ্যারাডে বিদ্যুৎ গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে প্রবাহিত করলে ক্যাথোডে কি পরিমাণ সোডিয়াম জমা পড়বে। তাহলে হচ্ছে Na+, ঠিক আছে, Na+, এখান থেকে যদি আমরা একটা ইলেকট্রন গ্রহণ করি তাহলে কিসে পরিণত হয়, Na তে পরিণত হয় আর কি। তাহলে একটা ইলেকট্রন, তাই না ব্যাপারটা। আচ্ছা, দেন একটা ইলেকট্রনের জন্য আমাদের কাছে কি আছে, একটা ইলেকট্রনের জন্য আমাদের কাছে আছে হচ্ছে চার্জ কতটুকু তাহলে লাগলো, তাহলে কিউ এর মান হলো আমাদের কাছে হলো 1 ফ্যারাডে লাগলো আর কি, তাই না। আচ্ছা, তাহলে আমি বলছি কি ডাব্লুর পরিমাণ চাইছে, তাহলে ডাব্লু সমান কি হয়, জেড কিউ, হ্যাঁ। তাহলে ডাব্লু সমান আমাদের কাছে দাঁড়াচ্ছে হচ্ছে, সরি জেডটাকে আমাদের ভেঙে লেখা লাগবে এখানে, MIT, আইটি মানে কি MQ ডিভাইড বাই আসলে EF, এরকম তো। আচ্ছা, এম এর মানটা আমাদের কাছে কত 23, কিউ এর মানটা কত আমাদের কাছে 1 ফ্যারাডে। আর যেহেতু আমাদের কাছে আসলে কিউ এর মান হচ্ছে 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে কেন, কারণ এখানে 1 ফ্যারাডে তো বলে দিয়েছে, তাই না, এই যে 1 ফ্যারাডে বলে দিয়েছে আর কি, সরি। ব্যাপারটা তাহলে কি হলো, ই এর মান কত, ই এর মান হচ্ছে কি একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এটা কি এর মান হলো 1, আর এখানে এফ তো আছে, এফ তো আছে, তাহলে 1F কাটা, তাহলে থাকলো কত 23, তাহলে কোনটা অ্যান্সারটা হবে 23 হবে আর কি। তাহলে কোনটা অ্যান্সারটা হবে, 2 নাম্বারটা হবে অ্যান্সারটা আর কি। ওকে, আচ্ছা গেল ব্যাপারটা। ওকে, এবার যে হচ্ছে পরের পার্টে, 1 মোল সিলভার আয়নকে পরমাণুতে পরিণত করতে ইলেকট্রনের প্রয়োজন হবে কতটা আর কি, সিলভার আয়নকে, তার মানে সিলভার আছে প্লাস আছে, সেখান থেকে আমাদের যেতে হবে কোথায়, সিলভারে যেতে হবে, সিলভারে যেতে হবে। সে আসলে কি, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করছে, কত ইলেকট্রন প্রয়োজন পড়বে বলছে আর কি, কতটি ইলেকট্রনের প্রয়োজন পড়বে। 1 মোল ইলেকট্রনের প্রয়োজন পড়বে না, তাহলে 1 মোল ইলেকট্রন মানে কি, তাহলে লাগবে কত 1 মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন মানে 6.02 ইন্টু 10⁻23 এত টি ইলেকট্রন আর কি। তাহলে আমাদের কাছে দেখো এরকম আবার কিছু নেই, সবকিছু 60 দিয়ে করা, তাহলে কি কাজ করতে হবে আমাদের কাছে, 60.2 ইন্টু 10⁻22, তাই তো। আচ্ছা, তাহলে কোনটা হবে অ্যান্সারটা, অ্যান্সারটা হবে হচ্ছে 2 নাম্বারটা হবে অ্যান্সারটা, খুবই সিম্পল ব্যাপারটা, একটু খেয়াল রাখতে হবে। ড্রাই সেলে তড়িৎ বিশ্লেষ্য কোনটা, ড্রাই সেলের তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড হলো তার তড়িৎ বিশ্লেষ্য আর কি, মাথায় রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, লাস্ট প্রশ্ন, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবাহিতার কারণ কি। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে গলিত যেটা হয় তখন কি থাকে, Na+ থাকে, আর কি থাকে Cl- থাকে। এই Na+ আর Cl- মানে কি মুক্ত আয়নের কারণে গলিত তড়িৎ সোডিয়াম ক্লোরাইডের মধ্যে তড়িৎ পরিবহন আসলে করে থাকে আর কি। সো এই হলো আমাদের কাছে কারণ। সো মোটা থেকে আমরা একটা কাজ করছি কি, এখানে বলতো 50টা MCQ আসলে আমরা সলভ করছি। তো তোমাদের কাছে ফার্স্ট পেপার থেকে আছে 50 আছে, সেকেন্ড পেপার থেকে 50 আছে, মোট হলো 100টা MCQ তুমি যদি করো কেমিস্ট্রিতে। সো আই গেস তুমি এখান থেকে হুবহু কমন পাবা, অথবা যদি হুবহু কমন না পাও সেক্ষেত্রে এখানে যতগুলো টাইপ করছো সবগুলো টাইপের প্যারালাল তুমি কিন্তু কোশ্চেনগুলো পাবা। সো আমি চাই তোমরা ভালো করে পড়ো, ভালো করে পড়ে এই যে আর তো মাত্র 1টা থেকে 2টা দিন বাকি আছে, এর মধ্যে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় যাও, তোমরা ভালো করো, নিজের স্বপ্নের জায়গায় পৌঁছাও। সো এতটুকু আসলে আমার প্রাপ্তি। আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।